হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, তোমাদের কিন্তু আমি এক্সপেক্টেড সায়েন্সের কোশ্চেন্স করাচ্ছি, যেগুলো তোমাদের বিগত শিফটগুলোতে এই টাইপের প্রশ্ন কিন্তু বারবার রিপিট হয়েছে। ঠিক আছে, তো কি বলছে দেখো, কোনো স্থায়ী কলা গাছকে কঠোর, কোন স্থায়ী কলা গাছকে কঠোর এবং মজবুত করে। ঠিক আছে, তোমরা যদি এনসিইআরটি খোলো, তোমরা দেখবে ওখানে 3টে প্যারা লেখা আছে। তার মধ্যে লেখা আছে, একটাতে লেখা আছে তোমাদের প্যারেনকাইমা, সরি জাস্ট, হ্যাঁ, একটাতে লেখা আছে তোমাদের প্যারেনকাইমা নিয়ে, একটাতে লেখা আছে তোমাদের কোলেনকাইমা নিয়ে, একটাতে লেখা আছে তোমাদের স্ক্ল্যারেনকাইমা নিয়ে। ঠিক আছে, তো প্যারেনকাইমা মেনলি আমরা জানি যে একটা সজীব কলা। ঠিক আছে, এর কোষগুলো সব সজীব সজীব কলা। ঠিক আছে, কোলেনকাইমাতে আমরা কি জানি? কোলেনকাইমা কিন্তু মেনলি আমরা যেটা জানি যে কোলেনকাইমা হচ্ছে তোমাদের নমনীয়তা দেয় এমন কলা। ঠিক আছে, কেমন কলা? নমনীয়তা দেয়, নমনীয়তা, অর্থাৎ নমনীয়তা দেয়। অর্থাৎ কি, ধরো তুমি একটা আকর্ষকে দেখলে, গাছের গাছের যে আকর্ষ হয়, তারপরে যে কচি গাছ হয়, যেগুলো সদ্যজাত গাছ, তাদের দেখবে তুমি পাতা বা কাণ্ডকে তুমি যদি বেঁকাও, দেখবে তারা ফেটে যায় না বা ভেঙে যায় না। ঠিক আছে, এটা কেন? কারণ ওখানে কোলেনকাইমা থাকে তাই। নেক্সট হচ্ছে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা কি? উদ্ভিদকে কঠোরতা প্রদান করে। ঠিক আছে, কঠোরতা প্রদান করে এবং উদ্ভিদকে দৃঢ় বানায়। বড় বড় গাছে স্ক্লেরেনকাইমা অনেক বেশি পরিমাণ দেখা যায়, যেমন পাটের তন্তু, এগুলো সবই স্ক্লেরেনকাইমা। তারপর তোমাদের নারকেলের যে ছোবড়া হয়, ঠিক আছে, নারকেল ছোবড়া, এগুলো সবই কিন্তু তোমাদের কি? সবই কিন্তু তোমাদের স্ক্লেরেনকাইমা। ওকে, তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? তোমাদের স্ক্লেরেনকাইমা। কঠোর এবং মজবুত কে করে? স্ক্লেরেনকাইমা করে। চলো নেক্সট। তোমরা জানো যে কালকে তোমাদের নতুন ভ্যাকেন্সি আপডেট হয়েছে রেলওয়ে গ্রুপ ডি 2025-এর। তোমরা এটাও জানো যে 2024-এর যে পোস্ট ছিল, ঠিক আছে, ক্লিয়ারলি তোমরা জানো 2024-এর যে পোস্ট ছিল সেটার যে ভ্যাকান্সি 32,000, এবং 2025-এ যে ভ্যাকান্সি এসছে সেটা 22,000। কে মানে হচ্ছে হাজার। ঠিক আছে, এটা 2024-এর ছিল। ঠিক আছে, এটা 2024-এর ছিল, আর এটা 2025-এর। এবং সাথে এটাও বলা হয়েছে 2026-এ যে ভ্যাকান্সি বেরোবে তাতে যেন 2025-এর ভ্যাকান্সি মাইনাস করে 26-এ ভ্যাকান্সি আনা হয়। প্রচুর পোস্ট খালি আছে, প্রায় 1 লাখের ওপরে পোস্ট খালি আছে। তা সত্ত্বেও কেন জানা নেই যে মাত্র 22,000, 26,000, 25,000 এরম করে 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 ভ্যাকান্সি পাবলিশ করা হচ্ছে। মেবি ইনস্টলমেন্টে দেওয়ার ব্যাপার রয়েছে, আমি জানি না ঠিক কীভাবে ইনস্টলমেন্ট কাজ করে এখানে, বাট এভাবে ভ্যাকান্সি বার করার কথা হচ্ছে। তোমরা যদি এনটিপিসির ভ্যাকান্সি দেখো, এনটিপিসিতে অল ওভার টোটাল 10,000-এর বেশি, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট ইত্যাদি মিলিয়ে টোটাল 10,000 মতো পোস্ট এসছে তোমার। ঠিক আছে, এবার এইটা তুমি অ্যাড করো, মানে সোজা কথা বলতে যে, অর্থাৎ যেন মোটামুটি একটা ওদের ফিগারে আছে যে এই পরিমাণ ভ্যাকান্সির বেশি আমরা প্রত্যেক বছর বারই করবো না। কী হবে? তাহলে কী হবে? স্টুডেন্টরাও খুশি থাকবে এবং আমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসও, আমাদের কোনো রোধ হবে না, আমরা বলতেও পারবো যে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু ভাই চলছে। এটাই যদি তোমাদের ব্যাপার হয়ে থাকে, তাহলে আমি বলবো এটা অসুবিধাজনক। কারণ 2019-এর পরে, ঠিক আছে, 2019-এর পর 2024-এ পরীক্ষা হচ্ছে, 2024-এর পর 2025-এ পরীক্ষা হচ্ছে, এটা ঠিক, কিন্তু তুমি গ্যাপখানা একবার ভালো করে ভেবে দেখো। এই গ্যাপটা একটা হিউজ গ্যাপ। তোমরা বলতো স্যার মাঝখানে করোনা ছিল, করোনা থাকার পরেও করোনা কেটে গেছে 2021 সালে, তারপরে 3 বছর গ্যাপের পরে 2024-এ ভ্যাকান্সি আসে। তো ব্যাপারটা হচ্ছে কি, বুঝে দেখো। তো আমাদের মতে, আমার মতে বলে ইট ইজ নট গুড। ঠিক আছে, কারণ এত প্রত্যেক বছর দেখো, 3 বছর যার বয়স 24 ছিল তার বয়স আজকে 27 হয়ে গেছে 3 বছরে। ঠিক আছে, আবার 2025 আসলে তার বয়স 28 হয়ে যাবে। ঠিক আছে, এবং যারা 25-26-এর উপরে আছে তারা বুঝতে পারছে ব্যাপারটা কী। এবার যাদের ওরম কোনো ব্যাপার নেই, যাদের মা বাবার প্রচুর আয় আছে, ইনকাম আছে, যাদের বড় বড় বাড়ি রয়েছে, দাদু ঠাম্মার সম্পত্তি আছে, তাদের ব্যাপার আলাদা। ঠিক আছে, কিন্তু যারা অ্যাকচুয়ালি, যারা নিডি পার্সন, যাদের দরকার, তাদের পক্ষে এটা ক্ষতিকারক। এটাই আমি বলতে চাইছি। ঠিক আছে, এটা রাজ্য কেন্দ্র কোনো তুলনা ফুলনা না, যেটা বাস্তব সেটা বলছি। আমি সেন্ট্রাল গভর্নমেন্টে পড়াই, আমি সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কথাই বলি, আমি রাজ্য সরকারের জিনিস পড়াই না। সেই রাজ্য সরকারের কথা আমি বলছি না। যখন পড়াবো তখন আমি ট্যালি করে আলোচনা করবো। ঠিক আছে, আর স্টুডেন্টদের একটা মেন্টালিটি আছে, যেহেতু স্টুডেন্টের ভোটাধিকার হয়ে গেছে, কেউ তো বাচ্চা নও, 24-25 বছর ছেলে, তাদের একটা মেন্টালিটি আছে যে দুটো পার্টির মধ্যে কম্পেয়ার করে কমেন্টে খানিকটা গালাগালি দেওয়া, এ করা ও করা ইত্যাদি করা। তোমরা নিজেরাই তোমাদের জীবনকে পলিটিক্সের মধ্যে মানে ঢুকিয়ে দাও। ঠিক আছে, যেটা তোমাদের বাইরে থাকা উচিত। তোমাদের উচিত তোমরা চাকরি করবে, সেই রেসপেক্টে পড়াশোনা করা উচিত। তোমরা কী করো, নিজেরাই পলিটিক্সের মধ্যে ঢুকিয়ে দাও। যতই না টেনে আমি কোনো কথা বলি, কেউ কথা না বলুক, তোমরা কী করো, ওটাকে কমেন্টে টেনে আনো, এনে এনে তোমরা কথা বলো। নিজের মতো নিজেরা করো, অসুবিধা কী আছে? তোমরা পলিটিক্স নিয়ে আলোচনা করবে, পলিটিক্যাল নেতা নেত্রীরা জিতবে, তোমাদের কিছু হবে না। ঠিক আছে, ব্যাপার হচ্ছে এই। যাই হোক,
উদ্ভিদের কোষে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কী? দেখো, উদ্ভিদের কোষে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ আমরা সবাই জানি যে এটিপি সংশ্লেষ করা। মনে রাখবে, কোষীয় শ্বসন যেটা হয়, অর্থাৎ সেলুলার রেসপিরেশন, ঠিক আছে, কি বললাম আমি? সেলুলার, ঠিক আছে, রেসপিরেশন, সেলুলার রেসপিরেশন। এই সেলুলার রেসপিরেশন কিন্তু কে দেয়? তোমাদের মাইটোকন্ড্রিয়া কিন্তু দেয়, ঠিক আছে। তো কারেক্ট আনসার উইল বি দিস। চলো পরেরটা। উত্তল দর্পণে বক্রতা কেন্দ্রের কাছে আলোকরশ্মি গেলে প্রতিফলনের পর কোন বিন্দু থেকে বিচ্ছুরিত হতে দেখা যায়? দেখো, সি দিয়েই বিচ্ছুরিত হতে দেখা যায়। কেন? এই হচ্ছে তোমাদের উত্তল দর্পণ, আমি এখানে আঁকছি, এই হচ্ছে তোমাদের উত্তল দর্পণ, এই হচ্ছে তোমাদের প্রধান অ্যাক্সিস, ঠিক আছে। এবং আমরা জানি যে প্রধান অ্যাক্সিসের ওপরে এদিকে তোমরা জানো যে এইটা হচ্ছে আমাদের পি, দিস ইজ পি, এই জায়গায় কোথাও আমাদের এফ থাকে, আর এটা হচ্ছে তোমাদের সি। এবার যখন কোনো আলোকরশ্মি প্রবেশ করে, দেখিয়ে দিচ্ছি তোমাদের, যখন কোনো আলোকরশ্মি প্রবেশ করে, ঠিক আছে, তখন আলোকরশ্মি কী হচ্ছে, এমনভাবে প্রবেশ করছে, ঠিক আছে, আলোকরশ্মি কী করছে, এমনভাবে প্রবেশ করছে যেন সেটা শীতে গিয়েই পড়ে। এবং এই পার্টটা আমরা দেখতে পাবো না, এই যে পার্টটা, এই পার্টটা আমরা দেখতে পাবো না। কিন্তু যখন ব্যাক করবে তখন দেখে মনে হবে যেন সেটা সি দিয়েই ব্যাক করছে। যখন ব্যাক করে তখন দেখে কি মনে হয়, যেটা সেটা সি দিয়েই ব্যাক করছে, ঠিক আছে। এটাই বেসিক্যালি ঘটে এখানে। আশা করি বোঝাতে পারছি। যদি কোনো আলোকরশ্মিকে মনে হয় যে সেটা সিতে পতিত হচ্ছে, তাহলে সেটা সি দিয়েই ব্যাক করবে। এইটা তোমাদের মনে রাখবে, এই টাইপের প্রশ্ন তোমাদের প্রচুর পরিমাণে পড়ছে। এবারে কিন্তু নিউমেরিক্যালস তোমাদের এই আলোর চ্যাপ্টার থেকে 1/v + 1/u = 1/f, এই যে পার্ট, এর পার্টের যে কঠিন প্রশ্ন, সেটা এবছরে তেমন একটা দেখা যায়নি। আদপে দেখা গেছে কিনা সেটা আমার জানা নেই, কারণ স্টুডেন্টরা যে রিভিউ দেয় তার উপর বেস করে আমরা কথা বলি, ঠিক আছে। আমরা তো থরি না এক্সাম হলে গিয়ে বসতে পারি, ঠিক আছে। সুতরাং আমি তোমাদের যেটা বলতে চাইছি যে ওভারঅল আমরা দেখেছি যে এরকম অ্যানালাইটিক্যাল প্রশ্ন পড়ছে, পজিশন বেসড প্রশ্ন পড়ছে, কিন্তু কোনোরকম কোনো ব্যাপক ভারী ভারী প্রশ্ন যেটা আগেরবার দেখা গেছিলো সেরকম প্রশ্ন এবারে হয়নি। এবার দেখা গেল এবছর করলো না, পরের বছর আবার দিল। টিসিএস কী করেছে শোনো, 2018-তে এরকম হালকা প্রশ্ন দিয়েছিল, 2019 যেটার পরীক্ষা 2022-এ হয়, ঠিক আছে, সেটাতে টিসিএস দিয়েছিল ভারী ভারী প্রশ্ন, ব্যাপক ভারী প্রশ্ন, মানে এই চ্যাপ্টারগুলো থেকে। আবার 2024-এ যখন এলো তখন দেখা গেল টিসিএস কিন্তু আবার 9-এর দিকে ঝুঁকে গেল। অর্থাৎ 2018-তে টিসিএস 9-এর পার্ট বেশি দিয়েছিল, 2022-এ টিসিএস 10-এর পার্ট বেশি দিয়েছে, 2024-এ টিসিএস আবার 9-এর পার্ট, ফিক্সে কথা বলছি, 9-এর পার্ট বেশি দিচ্ছে, ঠিক আছে। এবার দেখা গেল পরবর্তীকালে যখন পরীক্ষা হবে 2025-এ, তখন টিসিএস আবার 10-এর পার্ট বেশি দিল। তো এরকম করে করে টিসিএস অল্টারনেটভাবে চলছে, বা দেখা গেল দুটো মিক্সড আপ করে দিল। মানে আমাদের কোনো চ্যাপ্টার সোজা কথা বলতে ছাড়লে চলবে না। যেমন খাদ্যের উন্নতি সাধন, এই খাদ্যের উন্নতি সাধন যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটা কিন্তু সিলেবাস থেকে বহুদিন আগে বাদ গেছে। যেমন অ্যালগাল ব্লুম থেকে প্রশ্ন এসেছে, অ্যালগাল ব্লুম কিন্তু ফাঙ্গাস ইত্যাদির মধ্যে আছে, অর্থাৎ শৈবালের মধ্যে তোমাদের ব্যাপারটা পড়ছে, অর্থাৎ তোমাদের ওই যে মানে বিভিন্ন উদ্ভিদের জীবজগতের শ্রেণীবিভাগ, তার মধ্যে অ্যালগাল ব্লুমস কথাটা আছে। ছোটো করে একটা ফার্স্ট পার্টে দেওয়া হয়েছিল 28 তারিখে দেওয়া হয়েছিল 2025-এ, কিন্তু তারপর আর ওখান থেকে প্রশ্ন আসেনি, বাট একটা প্রশ্ন দেখা গেছিলো। যেমন কালকে আমি শুনলাম অ্যালকালি মেটাল নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। তো অ্যালকালি মেটাল তোমাদের পিরিয়ড টেবিলের মধ্যে পড়ে। তো এবার তোমরা বলো অ্যালকালি মেটাল পিরিয়ড টেবিলের মধ্যে পড়ছে, পিরিয়ড টেবিল পড়তে হবে না। ব্যাপারটা কী করছে টিসিএস, শোনো, একমাত্র খাদ্যের প্রক্রিয়াকরণ থেকেই ডিটেলে প্রশ্ন এসছে বাদ দেওয়া চ্যাপ্টার থেকে। বাকি যে চ্যাপ্টারগুলো বাদ গেছে সেগুলো থেকে একটা দুটো করে প্রশ্ন কখনো সখনো দেখা যাচ্ছে, কখনো সখনো। মানে ধরো 28 তারিখ দেখা গেছে, আবার ধরো 1 ডিসেম্বর বা 4 ডিসেম্বরে একটা দেখা গেল, আবার 4-5টা দিন কোনো দেখাই যায়নি, আবার ধরো একটা বাই চান্স দেখা গেল, এরকম একটা প্রশ্ন, অর্থাৎ হঠাৎ করে একটা প্রশ্ন অ্যাপিয়ার হয়ে যাচ্ছে। তার জন্য ওই চ্যাপ্টার পড়ারগুলো কিন্তু কোনো দরকার নেই, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ট্রেন্ড, এই হচ্ছে তোমাদের ট্রেন্ড। এবার যারা ভাবছে না স্যার আমরা একটা প্রশ্ন কেন বাদ দেবো, এটা কারেক্ট কথা। যখন 4 বছর পরে পরীক্ষা হচ্ছে তখন একটা প্রশ্ন কেন বাদ দেবে, তখন তোমাদের উচিত ওই চ্যাপ্টারগুলোকে একবার রিভিশন দিয়ে যাওয়া বা এক সামান্য সময়ের জন্য একটু পড়ে যাওয়া। এই হচ্ছে টোটাল ব্যাপার। কিন্তু আমি বলবো এখন পরীক্ষা চলছে, এখন নতুন চ্যাপ্টার নিয়ে কোনো কাজ নেই। যে চ্যাপ্টার রিভিশন দিচ্ছ টোটালি তার থেকেই 25/25 কিন্তু করে ফেলা যাচ্ছে। অনেক স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু 25/25, মিনিমাম 23 থেকে 24 কিন্তু করেই আসছে, ঠিক আছে, সায়েন্সে, যারা যথেষ্ট প্রিপারেশান নিয়েছো। অনেকে করে আসতে পারছে না কেন, টাইম ম্যানেজমেন্টের জন্য। কারণ কোশ্চেন্স এমন দিচ্ছে, সোজা কোশ্চেন্স, যারা কোশ্চেন্স কী করছে বড় বড় প্যারাগ্রাফ করে দিয়ে দিচ্ছে, তখন পড়তে সময় লেগে যাচ্ছে, ঠিক আছে। তো সেই রেসপেক্ট আমি বলবো, যার যত চাক্ষুষ ক্ষমতা আছে সে তত ভালো কিন্তু এখানে অ্যান্সার দিতে পারবে। যাই হোক, এখানে উত্তর কী হবে, বক্তৃতা কিন্তু আমাদের অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন তোমাদের বলছে যে কোন ধরনের দর্পণে বস্তুর সমান আকারের প্রতিচ্ছবি পাওয়া যায়। দেখো, এটাই যদি প্রশ্ন হয় তাহলে অ্যান্সার অবতল দর্পণও হবে, সমতল দর্পণও হবে, বোথ আর কারেক্ট, ঠিক আছে, বোথ। কিন্তু যদি বলা হয় যে কোন দর্পণে সোজা সমান প্রতিবিম্ব পাওয়া যায়, সোজা সমান, তখন অ্যান্সার হবে কিন্তু সমতল দর্পণ। কী অ্যান্সার হবে তোমাদের? সমতল দর্পণ। তোমরা বলবে কেন সমতল দর্পণ কেন? সমতল দর্পণে মনে রাখবে অসৎ প্রতিবিম্ব পাওয়া যায়, আর অসৎ প্রতিবিম্ব অলওয়েজ সোজা হয়,
আর এই প্রতিবিম্ব সেম সাইজড হয় বা সমান আকারের হয়। কিন্তু তুমি যদি অবতল দর্পণ দেখো, সমতল দর্পণের কথা বললাম, তুমি যদি অবতল দর্পণ দেখো, অবতল দর্পণ, তোমরা রাখবো অবতল দর্পণে কিন্তু সৎ প্রতিবিম্ব পাওয়া যায়, আর সৎ প্রতিবিম্ব উল্টো হয়, আর সৎ প্রতিবিম্ব যেমন হয় তেমন এই প্রতিবিম্ব কিন্তু সমান আকারের হয়। বেসিক্যালি এখানে সৎ প্রতিবিম্ব তিন টাইপের পাওয়া যায়, সমান আকারের পাওয়া যায়, তোমাদের ছোট আকারের পাওয়া যায়, আর তোমাদের বড় আকারের পাওয়া যায়। সমান আকারের কোথায় পাওয়া যায়? যখন তুমি সিতে রাখবে। তো এই জায়গায় আমি তোমাদের সেটাই বলছি, সৎ উল্টো আর সমান প্রতিবিম্ব কিন্তু অবতল দর্পণে পাওয়া যেতে পারে। তো বোথ আর কারেক্ট অ্যান্সার হবে। কিন্তু যদি বলে সোজা সমতল মানে সোজা সমান আকারের প্রতিবিম্ব কোথায় পাওয়া যায়, তখন অ্যান্সার হবে তোমাদের সমতল দর্পণ। ঠিক আছে, চলো। মানবদেহে বার্তা পরিবহনকারী সুতোর মতো গঠনকে কী বলা হয়? সেটা হচ্ছে তোমাদের ট্রান্সমিট ইনফরমেশন ইন আওয়ার বডি। এটা হচ্ছে তোমাদের স্নায়ুতন্ত্রী বা নার্ভ ফাইবার হবে। কী হবে? স্নায়ুতন্তু বা নার্ভ ফাইবার। বোঝা যাচ্ছে কি বললাম? দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। বুঝতেই পারছো আশা করি। ইনফরমেশান এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেল, তোমার হাতে মশা বসেছে, সেটা মাথায় নিয়ে যাওয়া আর মাথা থেকে এই ইনফরমেশান নিয়ে আসা যে মশাকে ভাই মারো, এটা কে করে? নার্ভ ফাইবারই করে। চলো, আগে অনেকেই বলছিলে যে লেখাগুলো ছোট হয়ে যাচ্ছে, সেই জন্য তোমাদের লেখাগুলোকে একটু বড় করে রেখেছি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা যেটা বলি সেটা হচ্ছে যে পরীক্ষার যে ভ্যাকান্সি বেরিয়েছে তার রেসপেক্টে তোমরা কোর্স কবে আসবে এটা নিয়ে তোমরা প্রচুর কোয়ারি করেছো, ঠিক আছে? তো কোর্সের আমি ওপেন করে দিচ্ছি, প্রথম কথা গেল। আর দ্বিতীয় কথা, ভালো করে পড়াশোনা করে দেওয়া করে, কোর্স কেনার পর যেন টাকাটা জলে না যায়, এটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে? তো কী বলছে দেখো, মাইসেলস তৈরি হওয়ার পর সাবানের অণুর কোন অংশ জলের সাথে প্রতিক্রিয়া করে? দেখো, মাইসেলস শব্দের অর্থ কী? মাইসেলস বা মিজল কী, যেটা তোমরা জানো যে আমাদের যে সাবান থাকে সেই সাবানকে দেখতে এরকম হয়, এবং আমরা জানি যে সাবানের সামনে যে অংশ থাকে সেটা আমাদের Na+ হয়, আর এই অংশটা আমাদের নেগেটিভ হয়। আর এই অংশটা, এই যে লম্বা চেন, এটাকে আমরা কী বলি? এটাকে আমরা বলি হাইড্রোকার্বন চেন বলি। এটাকে আমরা কী বলি? এটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোকার্বন চেন, ঠিক আছে? লং হাইড্রোকার্বন চেন বলি। এই লং হাইড্রোকার্বন চেন এইটা কিন্তু তোমাদের তেলে দ্রবীভূত হয়, জলে কিন্তু দ্রবীভূত হয় না, অয়েল সলভেন্ট। কিন্তু এই যে এটা কিন্তু তোমাদের ওয়াটার, জলে কিন্তু দ্রবীভূত হয়, ঠিক আছে? জলে কিন্তু দ্রবীভূত হয়। তো এই জায়গা তোমাদের বলেছে কোন অংশ জলের সাথে প্রতিক্রিয়া করে, অ্যান্সার হয় তোমাদের মাথাটা, অর্থাৎ হাইড্রোফোবিক হেড। এই যে হেড রয়েছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? হাইড্রোফিলিক হেড, মনে রাখবে ফিলিক, PHILLIC। ফিলিক শব্দের অর্থ হচ্ছে লাভিং, যে ভালোবাসে। এ কাকে ভালোবাসে? হাইড্রোকে ভালোবাসে। হাইড্রো মানে কি? হাইড্রো মানে হচ্ছে জল। হাইড্রো মানে কি? হাইড্রো মানে হচ্ছে ওয়াটার বা জল। আর ফোবিক শব্দের অর্থ কি? PHOBIC। ফোবিক মানে হচ্ছে ফিয়ারিং। মানে যে ফিয়ার করে, মানে ভয় পায়। কাকে ভয় পায়? হাইড্রোকে ভয় পায়, জলকে ভয় পায়। তো হাইড্রোফোবিক মানে হচ্ছে ওয়াটার ফিয়ারিং, অর্থাৎ জলকে যে ভয় পায়। সে হচ্ছে টেলটা। আর মনে রাখবে, যখন মিজল দানা তৈরি হয়, এটা হচ্ছে তোমাদের কি, এটা হচ্ছে তোমাদের ময়লা। মিজল দানা যখন তৈরি হয়, ঠিক আছে, তখন মনে রাখবে যে লেজগুলো কিন্তু এই যে তোমাদের ময়লার দিকে থাকে, আর মাথাটা কিন্তু বাইরের দিকে থাকে। এটা দিয়েও প্রশ্ন আসতে পারে, এখনও অবধি প্রশ্ন আসেনি, বাট বলা যায় না, প্রশ্ন কিন্তু আসতে পারে যে লেজ কোন দিকে থাকে আর মাথা কোন দিকে থাকে। বলা যায় না, আমি আলোচনা করলাম, দেখা গেলো কালকেই পড়লে। এরকম ধরনের প্রশ্ন প্রচুর এসেছে যে আমি আজকে আলোচনা করেছি, কালকে পড়েছে, এক্সট্রা ফ্যাক্ট হিসাবে, ঠিক আছে? তো মাথা রাখবে, লেজ কিন্তু তোমাদের ময়লার দিকে থাকবে, গ্রিজ বা ময়লার দিকে। পয়েন্ট টু নো, দিস ইজ গ্রিজ, ঠিক আছে? গ্রিজ বা ময়লার দিকে কে থাকে? টেল থাকে। কোন টেল? হাইড্রোফোবিক টেলটা থাকে, এই যে লেজটা। আর মাথাটা কোন দিকে থাকে? সেটা হচ্ছে তোমাদের জলের দিকে থাকে, অর্থাৎ বাইরের দিকে থাকে। তো মিজল দানা কোনটাকে বলা হয়? এই যে পুরো গোলাকার একটা অংশ তৈরি হচ্ছে, এই পুরো অংশটাকে বলা হয় মিজল দানা। মিজল দানার বাইরের অংশে তোমাদের থাকে মাথা, আর সেন্টারের দিকে থাকে তোমাদের লেজ। এটা কিন্তু মনে রাখবে একটু, ঠিক আছে? চলো, পরের প্রশ্ন, নিচের কোন অধাতু চকচকে হয়? হুইচ অফ দ্য ফলোইং নন মেটালস ইজ লাস্ট্রাস? দেখো, অ্যান্সার হবে তোমাদের আয়োডিন। এটা বহুবার রিপিটেডলি পড়ছে তোমাদের। পার্পেল ব্ল্যাক হয়, ঠিক আছে? আয়োডিনের যে কালার সেটা কি হয়? পার্পেল ব্ল্যাক। এটা মনে রাখবে, কিন্তু এটা হচ্ছে একমাত্র অধাতু যেটা চকচকে হয়। চলো, দেখো, তোমরা অনেকে অ্যানালাইসিস চাও, আমি একটা ছোট্ট কথা এই জায়গায় বলে দিই। এটা আমি অনেককেও যারা ফোন করে তাদেরকেও আমি মাঝে মাঝে বলি। সেটা হচ্ছে যে এই নন মেটালের যে পার্ট, এই পার্টটাকে TCS বেসিক্যালি 3টে পার্টে ভাগ করেছে। প্রথম পার্টে তোমরা দেখবে যে নন মেটালের বৈশিষ্ট্য দেওয়া আছে, অর্থাৎ কে কোনভাবে কাজ করে, কার কোনটা বেশি, কোনটা তরল, কোনটা এতে দ্রবীভূত হয়, এইটা। সেকেন্ড পার্টে তোমরা দেখবে নন মেটাল নিয়ে রাসায়নিক বৈশিষ্ট্য দেওয়া আছে, মানে রাসায়নিকভাবে তারা কীভাবে বিক্রিয়া করে। অর্থাৎ প্রথম পর্যায়ে ভৌত বৈশিষ্ট্য, ঠিক আছে, আর দ্বিতীয় পর্যায়ে তোমাদের রাসায়নিক বৈশিষ্ট্য। আর লাস্ট পার্টে তোমাদের দেওয়া আছে যে এদের শুদ্ধিকরণ, অর্থাৎ কীভাবে এদের পিউরিফিকেশান করা যায়, পিউরিফাই কী করে করা যায়, শুদ্ধ কী করে করা যায়, মেটাল নন বার কী করে করা যায়। এবং তার সঙ্গে একটা পার্ট আছে, সেটা হচ্ছে কোরোজন, ঠিক আছে? এই 3টে পার্টে
টিসিএস কী করেছে, চ্যাপ্টারকে ভাগ করেছে। কোনো পার্টে ভৌত বৈশিষ্ট্য দিচ্ছে, কোনো পার্টে রাসায়নিক বৈশিষ্ট্য দিচ্ছে, কোনো পার্টে পিউরিফিকেশন বা কোডন থেকে প্রশ্ন আসছে। অর্থাৎ যদি আমাদের ফার্স্ট শিফটে এটা দিয়ে প্রশ্ন দেয়, তো সেকেন্ড শিফটে এটা দিয়ে প্রশ্ন দিচ্ছে, থার্ড শিফটে এটা দিয়ে প্রশ্ন দিচ্ছে। এটা একটা গুড জিনিস, কারণ টিসিএস এটা বুঝতে দিচ্ছে না যে কোন চ্যাপ্টার থেকে তুমি প্রশ্ন করে যাবে। আর প্রত্যেকটা চ্যাপ্টারকে এরকম করেছে। যেমন তোমাদের যেটা কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড, এই কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডকেও টিসিএস কী করে এরকম ভাগ করে দিয়েছে। প্রথম যে পার্টটা আছে তাতে অ্যালকিন অর্থাৎ বিভিন্ন যে তোমাদের যে এগুলো আছে, কিন্তু মৌলগুলো আছে, তাদের যে ফাংশনাল গ্রুপ, সেই ফাংশনাল গ্রুপ পার্টে ভাগ ভাগ করেছে। আমি ফাংশ বলে লিখে দিচ্ছি। নেক্সট যেটা পার্টে ভাগ করেছে সেটা হচ্ছে নেমিং, অর্থাৎ কার নাম কি, এভাবে ভাগ করেছে। আর লাস্ট যেটা পার্টে ভাগ করে সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশানগুলো। এই কেমিক্যাল রিয়াকশানের মধ্যে কিন্তু এই মিজল দানার পার্টটা পড়ে। ঠিক আছে, তো এরকম তিনটে পার্টে ভাগ করে দিই চ্যাপ্টারকে। ফার্স্ট টার্ম মানে শিফটে যদি এ থেকে প্রশ্ন আসে, সেকেন্ড শিফটে এ থেকে প্রশ্ন আসছে, থার্ড শিফটে এটা থেকে প্রশ্ন আসছে। মানে কোনো মানে নেই যে তুমি সেকেন্ড শিফট যখন দিতে যাচ্ছ, ফার্স্ট পার্টে ফাংশন এসছে বলে তুমি ভালো করে ফাংশনটা পড়লে, দেখা গেলো তোমার নেমিং নিয়ে প্রশ্ন এলো। ব্যাপারটা এরকম করে দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারকে টিচার্স কী করেছে, ভাগ করে করে করছে। তো এবারে আমরাও যখন আমাদের পেইড কোর্স করাবো, আমরা এরকম চ্যাপ্টারকে ভাগ করে দেবো। আর যদিও আমরা ভাগ করেই করাই, কিন্তু এরকমভাবে ভাগ করে দেবো যাতে কোশ্চেন কীভাবে আসতে পারে এরকম চ্যাপ্টার ওয়াইজ ঘুরিয়ে, সেটা যেন আমাদের মানে তোমাদের যে নাগালের মধ্যে থাকে। ঠিক আছে, এইভাবে ভাগ করে করে তোমাদের কিন্তু পেডে এবারে পড়ানো হবে। তোমাদের যে 2025-এর যে মেন পেড সেটা খতম হয়েছে, শুধু এমসিকিউ পার্টটা বাকি আছে। আমরা এমসিকিউ পার্ট অলরেডি দিচ্ছি তোমাদের। ঠিক আছে, এবার তোমরা বলেছো এমসিকিউ পার্ট কম এসছে, এবারে তোমাদের পেড যেটা আসবে তাতে আমরা কী করব, প্রত্যেকটা চ্যাপ্টার আসবে, তারপরে তোমাদের এমসিকিউ আসবে। এইভাবে তোমাদের করানো হবে। ঠিক আছে, এইভাবেই তোমাদের করানো হবে। আর এমসিকিউ তোমাদের কিন্তু মক টেস্ট আসবে, কারণ তোমরা অনেকেই বলেছো যে স্যার এমসিকিউ পার্টটা আপনি আপনারা মক টেস্টে দিন, তাহলে আমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। তো আমি এটাই করব, কারণ কী হবে, চ্যাপ্টার পড়ার পরই যেই তোমরা মক টেস্ট করবে, তাহলে সুবিধা কী হবে, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, এবারে আমাদের মক টেস্ট ছিল, কিন্তু মক টেস্ট পুরোটা এখনও আমাদের কমপ্লিট হয়নি, কারণ আমাদের আমি দেরি করে শুরু করেছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম ফ্রিতেই দেবো, আর ফ্রিতেই করাচ্ছিলাম, কিন্তু স্টুডেন্টরা প্রচুর পেড চাইছিল বলে আমার পরে আমাকে পেড ভার্সন আনতে হয়েছিল, আর পেডে প্রচুর খাটতে হয়। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের যে তোমাদের এমসিকিউ পার্ট আসবে, সেটা এবারে চ্যাপ্টার পরেই এমসিকিউ চলে আসবে। ঠিক আছে, এরকম মানে মক টেস্ট আকারে আসবে। ঠিক আছে, এমসিকিউ কী আকারে আসবে, মক টেস্ট আকারে তোমাদের এমসিকিউ পার্টটা আসবে। ঠিক আছে, যেরকম তোমরা অনলাইনে মক টেস্ট দাও, সেইভাবে তোমাদের এমসিকিউ পার্টটা আসবে। বোঝাতে পারলাম আমি? এইভাবে তোমাদের কিন্তু পেড কোর্স করা হবে। আর এবারে কিন্তু লাইভ পড়ানো হবে, আমি সামনে এসে পড়াবো। এটা তোমাদের কয়েক দিনের মধ্যেই এটা সেট আপ তৈরি করে তোমাদের আবার দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আমি জানিয়ে দেবো, তোমাদের গ্রুপে জানিয়ে দেবো। আর তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখবে নিচে আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে চাইলে তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে চাইলে তোমরা কী করতে পারো, তোমরা জয়েন করতে পারো। এছাড়াও আমাদের টেলিগ্রাম লিঙ্কও তোমাদের নিচে দেওয়া আছে। এই ছোটো কথাগুলো বলে দিলাম, কারণ অনেকে পিডিএফ বলে চেঁচায়, পিডিএফ এখানে দেওয়া হয় না, টেলিগ্রামে দেওয়া হয় এবং হোয়াটসঅ্যাপেও দেওয়া হয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে জলের ঘনত্ব 1.3 গ্রাম পার মিটার কিউব হলে নিচের কোন বস্তুটি ডুবে যাবে। এটা খুবই ভালো প্রশ্ন, এটা গুড কোশ্চেন্স। ঠিক আছে, দেখো জলের ঘনত্ব যখন 1.3, মনে রাখবে এর থেকে যার ঘনত্ব বেশি সে ব্যাটা কিন্তু ডুবে যাবে। এর থেকে যার ঘনত্ব বেশি সে ব্যাটা কী করবে, ডুবে যাবে। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো তুমি, সেটা হচ্ছে ঘনত্ব বলতে আমরা কী বুঝি। ঘনত্ব বলতে আমরা বুঝি সেটা হচ্ছে একক আয়তনে অর্থাৎ খানিকটা আয়তন দেওয়া রয়েছে, তার মধ্যে কতটা পদার্থ আছে, কতটা কী আছে, পদার্থ আছে। আর কতটা পদার্থ আছে এটাকে আমরা কী বলি, এটাকে আমরা বলি ভর। তো আমরা বেসিক্যালি আয়তন বলতে তার মানে কী বুঝি, ভর কার মধ্যে আছে, এই ভরটা কার মধ্যে থাকবে, এই ভরটা থাকবে আয়তনের মধ্যে। ঠিক আছে, এবার তুমি মনে রাখতে পারো। তাহলে আমরা কি বুঝলাম, যে ভর বাই আয়তন কেন হয়, এই ভরটা এই আয়তন নামক প্যাকেটের মধ্যে আছে। তাহলে ভর বাই আয়তন করলে আমরা কী পাই, আমরা পাই আয়তন। ভর বাই আয়তন করলে আমরা কী পাই, আমরা পাই ঘনত্ব। ঠিক আছে, ঘনত্ব বলতে কী বোঝায়, ভর কতটা ভর আছে কতটা আয়তনের মধ্যে। ঠিক আছে, একক আয়তনে কতটা ভর আছে। তো দেখো তার মানে কোনো পদার্থ আছে যার এই আয়তনে এই পরিমাণ ভর আছে। আর দেখো জলের ক্ষেত্রে কী হয়, এই পরিমাণ ভর আছে। তার মানে এটাই হচ্ছে সেই পদার্থ যেটা কী হবে, ডুবে যাবে। ঠিক আছে, কারণ এর দেখো ঘনত্ব বেশি, 1.3 গ্রাম, এটা 8.9 গ্রাম। সো মিটার কিউবে, প্রতি মিটার কিউবে এখানে এতটা পদার্থ ধরছে, এখানে এই মিটার কিউবে এখানে এইটুকু ধরে। সো ডেফিনেটলি এর বেশি, তো এর হয়ে যাবে। এটা তো হবে না, কারণ কম, এটা হবে না কম, এটা হবে না কম। কমগুলো ভাসবে, বেশিগুলো ডুবে যাবে। ঠিক আছে, চলো পরেরটা। নেক্সট প্রশ্ন, অবতল দর্পণের সামনে কোনো স্থানে বস্তু রাখলে, কোন স্থানে বস্তু রাখলে সোজা এবং বড় প্রতিচ্ছবি পাওয়া যায়। দেখো এই হচ্ছে আমাদের অবতল দর্পণ। আমরা জানি এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের পি, এ হচ্ছে আমাদের এফ, এ হচ্ছে আমাদের সি। তা আমরা একটা জানি যে যখন কোনো বস্তুকে পি আর এফের মাঝখানে রাখবো, কেবলমাত্র অনলি এই কন্ডিশানেই আমরা অসৎ প্রতিবিম্ব পাই। আর অসৎ প্রতিবিম্ব সোজা হয় আর এখানে বড় হয়। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, ফোকাস এবং পোলের মাঝখানে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, কোন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি হয়? তা আমরা জানি যে কঠিন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি হয়। আচ্ছা, এটা আমি তোমাদের ইংলিশ দিয়েছিলাম এআইকে করতে, বাংলা এবং ইংলিশে। এআই কী করে দিয়েছে, হিন্দি ঢুকিয়ে দিয়েছে এর মধ্যে। এটা হচ্ছে শূন্য মাধ্যম, ভ্যাকুম মানে হচ্ছে কি শূন্য মাধ্যম, ঠিক আছে। তো কারেক্ট আনসার আমাদের কী হবে, কঠিন এবং সলিড। এখানেই কিন্তু তোমাদের কী হয়, শব্দের বেগ সব থেকে বেশি হয়। মনে রাখবে বায়ুতে শব্দের বেগ কী হয়, সব থেকে কম হয়। বায়ু হচ্ছে তোমাদের এয়ার, তারপর কোথায় হয়, জলে, তারপর হয়, তারপর তোমাদের কোথায় হয়, কঠিনে হয়, ঠিক আছে। আর কমতে কমতে তোমরা মনে রাখবে শূন্য মাধ্যমে শব্দের বেগ কী হয়, তোমাদের শূন্যই হয়, অর্থাৎ জিরো হয়। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের ক্রম। চলো, এই প্রশ্নটাও কিন্তু অত্যন্ত কনসেপচুয়াল প্রশ্ন। একটি স্ত্রীতে ফার্টিলাইজেশন মানে এখানে নিষেক, এটাকে তোমাদের ওই রকম কাণ্ড করেছে এআই। নিষেক না হলে, ঠিক আছে, অর্থাৎ ফার্টিলাইজেশন না হলে, ডিম্বাণু ফার্টিলাইজেশন না হলে কি হয়? দেখো 14 দিন পরে সে আবার কি করবে, পরবর্তী মাসিক চক্রে প্রবেশ করবে। কেন হয় সেটাই তোমাদের একটু বুঝিয়ে বলি, ঠিক আছে। দেখো, মনে রাখবে প্রত্যেক মাসের 14তম দিন, ঠিক আছে, সেটা প্রত্যেক মাসের 14তম দিন বলাটা ভুল, অ্যাকচুয়ালি তাদের পিরিয়ড অনুযায়ী ডিসিশন হয়। তো আমরা যদি নর্মালি ধরে নিই 14তম দিনে, প্রত্যেক মাসের 14তম দিনে কী হয়, একটা করে এগ, সেটা কী হয়, ওভলিউশন হয়। এটাকে বলে ওভলিউশন, অর্থাৎ রিলিজড হয়, একটা করে ডিম রিলিজড হয়, ঠিক আছে। এবং এই ডিমটা মাত্র 24 ঘন্টার জন্য থাকে। তার মানে যদি 14 তারিখে এই ডিম মানে রিলিজড হচ্ছে, অর্থাৎ ওভলিউশন হয়, তার মানে 15 তারিখ অবধি এই ডিমটা অ্যাভেলেবেল থাকছে, ঠিক আছে। 15 তারিখ পর্যন্ত যদি কোনো ফার্টিলাইজেশন না হয়, তাহলে এইটা এই এই যে পর্যায়টায় ঢোকে, এই পর্যায়টাকে বলা হয় মাসিক পর্যায়। কী বলা হয়, মাসিক পর্যায়। তার মানে দেখো 14তম দিনে ডিম বেরোচ্ছে, রিলিজড হচ্ছে, মানে ওভলিউশন হচ্ছে, তারপরেই মাসিক আরম্ভ হয় যদি ডিম নিষিক্ত না হয়। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কী হচ্ছে তোমাদের, 14তম দিন। ওকে, ব্যাপারটা কী হয়, এই 15তম দিন থেকে তোমার মাসিক শুরু হলো, এবং 15তম দিন থেকে টোটালি 7 থেকে 8 দিন মাসিক চলে। তার মানে ধরে নিচ্ছি আমরা 23 তারিখ অবধি তোমাদের মাসিক চললো। 23 তারিখের পরে আবার ডিম উৎপাদন শুরু হলো, এবং ডিম উৎপাদন শুরু হতে 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 টোটাল আবার 14 দিন লাগবে। সেই 14তম দিনের পরে আবার 15তম দিন অবধি, মানে একদিন 24 ঘন্টা, এই ডিম আবার কী হবে, উপস্থিত থাকবে। এই 15তম দিন অবধি আবার উপস্থিত থাকলো। এই 15তম দিনেও যদি নিষেক না ঘটে, তখন আবার, পয়েন্ট টু বি নোটেড, আবার 7 থেকে 8 দিন তোমাদের কী হবে, মাসিক ঘটবে। এবং 7 থেকে 8 দিন মাসিক ঘটার পরে আবার 23rd মাসিক তোমাদের খতম হচ্ছে। এবং মাসিক খতম হওয়ার পরে আবার পরের 14 দিন কী হবে, ডিম তৈরির কাজে শরীর লেগে থাকবে। 14তম দিনে আবার ডিম বেরোবে, এবং সেই ডিম মানে ওভলিউশন হবে, এবং সেই ওভলিউশন, ডিম শব্দের অর্থ হচ্ছে এগ, এই যে ডিম্বাণু, একে ডিম্ব বা ডিম বা এগ ইত্যাদি বলা হয় সায়েন্সে, ঠিক আছে। তো 14তম দিনের পরে থেকে আবার কী হবে, 15 তারিখ অবধি সেটা আবার অ্যাভেলেবেল থাকবে, অর্থাৎ 24 ঘন্টার জন্য। যদি সেখানে আবার কোনো নিষেধ না ঘটে, তখন আবার কী হবে, 7 থেকে 8 দিনের জন্য আবার তোমাদের কী হবে, মাসিক চক্র শুরু হবে, এবং এটা চলবে কত তারিখ পর্যন্ত, 23rd অবধি চলবে। এবং তারপরে আবার কী হবে, এটা ডিম তৈরির কাজ লাগবে। এইভাবে এই চক্রটা ঘুরতেই থাকে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের টোটাল চক্র। তো অ্যান্সার আমার কি, আমাদের 14তম দিনের পরবর্তী, বলছে কতদিন পরে সে পরবর্তী মাসিক চক্রে প্রবেশ করবে। পয়েন্ট টু বি নোটেড, এনসিইআরটিতে এটা নিয়ে কোনো উল্লেখ নেই, এনসিইআরটিতে এটা নিয়ে কিছু উল্লেখ নেই। এনসিইআরটিতে উল্লেখ আছে যে 7 থেকে 8 দিন মাসিক চলে, ওখানে এটা বলা নেই যে কতদিন পরবর্তী পর্যায়ে মাসিক শুরু হবে। আমার যে পেড ক্লাস আছে তাতে আমি টোটালি এটা ডিটেলসে এঁকে তোমাদের বুঝিয়েছিলাম। যারা পেডে আছো তারা এই কোশ্চেন্স অ্যান্সার দেওয়া তাদের পক্ষে কোনো চাপের নয়, মানে কালকে সেকেন্ড শিফটের এই কোশ্চেন্সকে তোমরা ফু দিয়ে উড়িয়ে দিতে পারবে। এই টাইপের প্রশ্ন এসেছিলো, আমি বারবার বলি আমি ডাটা চেঞ্জ করে রাখি, ঠিক আছে, ডাইরেক্ট প্রশ্ন আমি দিই না, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে, 14তম দিন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। বোঝাতে পারলাম? ঠিক আছে, এনসিইআরটি খুলে দেখে নাও দরকার পড়লে, মানব প্রজনন, ওখানে দেখবে এটা নিয়ে কোনো ইনফরমেশন বলা নেই, অন্যভাবে বলা আছে, ঠিক আছে। চলো, পরের প্রশ্ন, চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে? অ্যান্সার হবে তোমাদের নাইট্রোজেন। রিপিটেড প্রশ্ন, স্টার্চ অক্সিডেশন নিয়ে সেকেন্ড বা থার্ড শিফটে একটা প্রশ্ন এসেছিলো গতকাল। তো স্টার্চ অক্সিডেশন, ঠিক আছে, স্টার্চ অক্সিডেশন মানে স্টার্চের জারণ। এই স্টার্চের জারণ আটকানোর জন্যই এই নাইট্রোজেন গ্যাসকে ঢোকানো হয়। কারণ আলু, চিপস নর্মালি আলু দিয়েই তৈরি হয়, আর আলু হচ্ছে পিওরলি স্টার্চ, ঠিক আছে, কার্বোহাইড্রেট বা শ্বেতসার, ঠিক আছে, আলু। তো আলুকে তুমি যদি তেলে ভেজে খানিকক্ষণ রেখে দাও, দেখবে সেটা নরম হয়ে যাচ্ছে, এবং লাস্টে দেখবে তাতে কালো কালো দাগ চলে আসবে এবং সেটা নষ্ট হয়ে যাবে। তো এটাকে আটকানোর জন্যই নাইট্রোজেনকে দেওয়া হয়, কারণ নাইট্রোজেন হচ্ছে এই বিক্রিয়াকে রোধ করে, ঠিক আছে। চলো,
দেখো আমি চাইবো এই প্রশ্নটা তোমরা সবাই অ্যাটেম্প করো। এই প্রশ্নটা বেসিক্যালি এমন প্রশ্ন যে প্রশ্নটা তোমার অসুবিধা হবে। এখানে ডি অপশানটা নিচে ছিল, বাদ পড়ে গেছে, রিয়েলি সরি ফর দ্যাট। ডি অপশানটা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি তোমাদের জন্য, ওকে 1 মিনিট। এখানে ডিতে যে অপশানটা ছিল সেটা ছিল 2.4 ইন্টু 10⁴ জুল। এটা তোমাদের ডিতে অপশান ছিল। চলো এবার করো নিজেরা। দেখো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমি বারবার বলবো তোমাদের কিন্তু একটুখানি মগজ খাটানোর দরকার। এই প্রশ্নগুলো লাস্টের দিকে গিয়ে তোমরা আটকে যাও, ঠিক আছে? কী হবে দেখো, বলেছে আমরা জানি যে গতিজ শক্তি বার করতে বলেছে বলে 1/2 ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার আমাদের ডেফিনেটলি করতে হবে, তো করতেই হবে, কিছু করার নেই। তো করো 1/2 ইন্টু এম কত আমাদের 1500 কেজি, কিন্তু দেখো ভি স্কোয়ারকে এখানে 60 কিলোমিটার/আওয়ার বলে রেখেছে। তা আমরা এখানে কী করবো, এটাকে 5/18 দিয়ে গুণ করে দেবো। তো 5/18 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, তো এটা কত হয়ে যাবে, 6 দিয়ে করলে এখানে 10, এখানে হবে 3। তার মানে এখানে বেসিক্যালি কী হচ্ছে, 50-এর 3 হচ্ছে, কিন্তু এটা দুবার হবে কারণ ভি স্কোয়ার আছে, ঠিক আছে? তোমরা বলবে কেন স্যার আপনি কিলোমিটার থেকে এটাকে গুণ করলেন? কারণ মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম। কিলোমিটারকে কখনোই ভেলোসিটির ইউনিট হিসেবে ফিজিক্সে ব্যবহার করা যায় না, যদি না বলে দেওয়া থাকে, ঠিক আছে? কিলোমিটারকে কখনোই ব্যবহার করা যায় না, নর্মালি ব্যবহার করা যায়ই না। আইদার মিটার পার সেকেন্ডকে ব্যবহার করতে হয় অথবা সেন্টিমিটার পার সেকেন্ডকে ব্যবহার করতে হয় হিসেবে, কারণ এটা কিন্তু ব্যবহারিক একক, কোনোভাবেই এমকেএস বা এসআই পদ্ধতির একক না, বা সিজিএস পদ্ধতির একক এটা নয়, ঠিক আছে? এখানে আমরা কী দেখতে পাচ্ছি, দেখো আমরা কাজ করতে পারি। এখানে দেখো দুটো, এখানে সবই দেখো 10⁵, 10⁴ রয়েছে। দেখো 4টে শূন্য আছে, 1 2 3 4টে। এই শূন্যগুলোকে আগে 10⁴ আকারে তুমি লিখে দাও, কারণ 4টে 10 আছে, 2 শূন্য 2 শূন্য 4টে 10 আছে, ঠিক আছে? তোমরা বলেছো এটাই অ্যান্সার হবে, তার মানে 10⁴ আছে না, এটা অ্যান্সার নয়, ঠিক আছে? এই অ্যান্সার নয়। কেন অ্যান্সার একটু পরে দেখতে পাবে। এখান থেকে তুমি যদি কাটাকুটি করো, তুমি দেখতে পাচ্ছ এই একটা কেটে যাচ্ছে, কারণ শূন্য তো বার করে দিয়েছি, তো 15ই পড়ে আছে, সো 5। এখানে দেখো 3 2 6, নিচে তাহলে কী থাকছে, 3 2 6। এই শূন্যগুলো সব কিন্তু বেরিয়ে গিয়ে এখানে রাখা হয়, তো 3টে 5 পড়ে আছে ওপরে, তো 125, ঠিক আছে? তো 6 দিয়ে যদি 125কে তুমি ভাগ করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ 6 2 12, তো 5 নামতে যাচ্ছে না, 8 6 48, তো 20.8 সামথিং অ্যান্সার হবে, কিন্তু আমাদের অত দূর যাওয়ার দরকার নেই, 10⁴। তাহলে এখানকার এইটা আমাদের অ্যান্সার হওয়া উচিত। তোমরা বলছো এখান থেকে ওটাতে কী করে নিয়ে যাবো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। কী করে নিয়ে যাবে দেখো, পয়েন্ট টু বি নোটেড, এটাকে কী লেখা যায় জানো, এই যে 20.8 ইন্টু 10⁴, এটাকে লেখা যায় 2.08 ইন্টু 10, এইটাকে এই যে এইটাকে এইভাবে লেখা যায় ইন্টু 10⁴, ঠিক আছে? তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2.08 ইন্টু, তাহলে 10⁵ হচ্ছে, ইয়েস হচ্ছে। তো এই জন্য এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তোমরা বলবে স্যার কী করে বুঝবে এটা থেকে এটাতে নিয়ে যেতে হয়, এটাও আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি তোমাদের যখন আমাদের ইলেকট্রিসিটি চ্যাপ্টার করেছি, সেখানে আমি মাইক্রো অ্যাম্পিয়ারের ওপর বেস করে প্রচুর প্রশ্ন আমি দিয়েছিলাম, এবং সেখানে আমি কিন্তু তোমাদের কী করেছিলাম জানো, সেখানে আমি তোমাদের করেছিলাম যে কী করে দশমিককে স্থানান্তরিত করতে হয়, এবং এইটা কিন্তু তোমাদের এবারে হয়তো পড়েনি, নেক্সট বার তোমাদের কিন্তু ইলেকট্রিসিটি থেকে প্রচুর ভারী ভারী প্রশ্ন আসবেই আসবে, কারণ এবারে যে কটা চ্যাপ্টারই নেগলেক্টেড হয়েছে, পরের বার কিন্তু সেই কটা চ্যাপ্টারই কিন্তু কী হবে, তোমাদের কিন্তু কামড়ে ধরবে টিসিএস, এটা মাথায় রাখো, ঠিক আছে? সো বেসিক স্ট্র্যাটেজি অনুযায়ী তোমরা চলবে। খেয়াল করো একটা জিনিস, সেটা হচ্ছে যে 8 থেকে, পয়েন্ট টু বি নোটেড, এই যে 8, আমরা কি করছি, 8 এই 0, এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা একটা ঘর আগে নিয়ে আসছি। মনে রাখবে কোনো কিছুতে পয়েন্টকে একটা ঘর আগে নিয়ে আসতে গেলে কি করতে হয়, এই পুরো সংখ্যার সঙ্গে একটা 10 গুণ করে দিতে হয়, ঠিক আছে? পয়েন্ট টু বি নোটেড, মানে আমরা এইটার রেজাল্ট হিসাবে এইটাকে পাচ্ছি, ঠিক আছে? তাই না? ক্লিয়ার? খেয়াল করো কী বললাম, ভালো করে বোঝো। আমরা কি করছি, আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে 2.08, এটার রেজাল্ট হিসাবে আমরা এইটাকে প্রকাশ করছি, এটার রেজাল্ট হিসাবে এটাকে নয়, ঠিক আছে? তো কী করবে, ভালো করে খেয়াল করবে, যখনই আমরা এই দশমিকটাকে এই দিকে, তুমি মনে মনে ভাববে যে 20 পয়েন্ট, ধরো এখানে লেখা আছে 64.14, ঠিক আছে? তাকে আমরা কনভার্ট করব এইটাতে, ঠিক আছে? এটাতে আমরা কনভার্ট করবো, অর্থাৎ এই 4টা বাদ চলে যাবে। 64 পয়েন্ট, বা ধরো লেখা আছে এখানে 64.1, এটা কি ধরো 64.1 লেখা আছে। তো তুমি বলবে স্যার আমি এটাকে এটাতে কনভার্ট করবো কী করে? তোমার মাথায় আসবে আমি দশমিকটাকে এক ঘর আগে নিয়ে যাচ্ছি। দেখো এখানে 4-এর পরে ছিল, 4-এর আগে চলে এসছে। তো যখনই দশমিকটাকে এক ঘর আগে নিয়ে যাবে, তার মানে যেটা ঘটবে, মানে এইটা ঘটবে, এটার সঙ্গে আমি 10 ইন্টু করলে তবে আমি এটাকে পাবো। এদিক থেকে এদিকে আসতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে কারণে তোমাদের অসুবিধা হয়, ঠিক আছে? আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এখানে লিখেই তোমাদের এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো, সবাই খাতা ইউজ করো দয়া করে প্লিজ, ঠিক আছে? যদি তোমরা ভাবো যে আমরা রাজার হালে চলবো, ঠিক আছে, পুষ্পা দেখবো, তাহলে হবে না। 35.8 ধরো আছে, তুমি কি করবে, তুমি এটাকে কিসে কনভার্ট করবে, এই একটা দশমিককে আগে নিয়ে যাবে। তাই একটা দশমিক আগে নিয়ে যাওয়া মানে কী হয়, এইটা হয়ে যায়।
তাহলে মনে রাখবে এর সাথে তোমাকে 10 ইনটু করতে হবে, তবেই তুমি এইটাতে পৌঁছতে পারবে। এদিক থেকে এদিকে যাচ্ছি, ঠিক আমরা কোন থেকে কোন দিকে যাচ্ছি, রাইট থেকে লেফটে যাচ্ছি। 3.58-এর সঙ্গে 10 ইনটু করলে তবে এটাতে পৌঁছে। তেমনই 20.8 ছিল, তো 1 দশমিক আগে নিয়ে যাবো, কারণ অ্যান্সারটা সেভাবে আছে। তার মানে 2.08 হবে, তার সঙ্গে আমি 10 ইনটু করলে আমি এটাকে পাবো, তখনই অ্যান্সার কিন্তু 10^5 হয়ে যাবে। এইটা এই কারণে বললাম, লাস্টে তোমাদের অসুবিধা করবে, ক্যালকুলেশন করে নিল, যদি ক্যালকুলেশন টাফ ছিল, লাস্টে তোমাদের কিন্তু ক্যালকুলেশনে অসুবিধা করবে। ঠিক আছে, চলো। গর্ভাবস্থায় মা যদি কুপুষ্ট হন তাহলে শিশুর ওপর প্রধান প্রভাব কী হয়? দেখো তোমাদের যেমন ভেসেকটমি, টিউবেকটমি থেকে প্রশ্ন এসছে, সেটা কিন্তু তোমাদের এনসিইআরটিতে গিভেন নেই। ঠিক আছে, তো মা যদি কুপুষ্ট হন অর্থাৎ ম্যাল নিউট্রিশন হন, তাহলে শিশুর ওপর প্রধান প্রভাব কী পড়ে? দেখো যদি মা ম্যাল নিউট্রিশন হন, ঠিক আছে, সেক্ষেত্রে এটা হবে, সেটা হচ্ছে লো বার্থ ওয়েট বেবি তৈরি হবে, অর্থাৎ বেবি যখন জন্মাবে তার কিন্তু ওজন তোমাদের কী হবে, প্রচণ্ড কম হয়। ঠিক আছে, দুগ্ধ উৎপাদন বেশি হয় না, দুগ্ধ উৎপাদন কমে যায়। মা যখন ম্যাল নিউট্রিশন হয় তখন মিল্ক প্রোডাকশান কিন্তু কী হয়, এটাও কিন্তু ডাউন হয়, মিল্ক প্রোডাকশান কিন্তু অত্যন্ত ডাউন হয়, রিকভারি রেট ডাউন হয় অত্যন্ত। মায়ের যে জন্ম দেওয়ার পরে তাকে যে রিকভারি রেট, সেটাও কিন্তু অত্যন্ত ডাউন হয়, এবং সন্তান কিন্তু অনেক রোগগ্রস্ত হয়েও জন্মাতে পারে, ডিজিজড বেবিও কিন্তু হতে পারে। ঠিক আছে, তো এখানে অ্যান্সার আমাদের এটা রয়েছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দ্রুত কথা বলা নাও হতে পারে, শিশু কিন্তু স্পিকিং এবিলিটিও কমতে পারে। ঠিক আছে, এগুলো সব ডাউন হবে, এখানে শুরু করবে বলে যেখানে ধীরে শুরু হবে, তো লো বার্থ ওয়েট বেবি, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন, ম্যাগনেসিয়াম অক্সাইডে আণবিক ভর কত? দেখো এই টাইপের প্রশ্ন প্রচুর আসছে, আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের যে একটা 9-এর যে একটা চার্ট আছে, সেই চার্ট থেকে প্রচুর প্রশ্ন এসছে। তো এখানে দেখো ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার কত আমরা জানি, মানে অ্যাটমিক ভর কত, আণবিক ভর কত, সেটা হচ্ছে আমরা জানি 24, আর অক্সিজেনের কত হয় তোমাদের 16। তো দুটোকে যোগ করলে এখানে অ্যান্সার বেরিয়ে যাবে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কত হবে আমাদের, 40। ঠিক আছে, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এক একটা ম্যাগনেসিয়ামে 24 হয়, এক একটা অক্সিজেনের কী হয়, 16 হয়। ঠিক আছে, পারমাণবিক ভর 16, আণবিক ভর হচ্ছে অক্সিজেনের হয় 32, 16 প্লাস 16 দুটো থাকে, ঠিক আছে, দ্বিপরমাণুক হয়, তো কী হয় 16 প্লাস 16 32 হয়, কিন্তু এখানে তো একটাই আছে, সো 16ই আমরা কাউন্ট করব। ওকে, কোন চার্ট থেকে প্রশ্ন আসছে একবার দেখিয়ে দিই। তাহলে এই যে চার্টটা দেখতে পাচ্ছ, এই যে চার্ট, এই চার্ট থেকে তোমাদের প্রশ্ন আসছে, ঠিক আছে, ব্যাপকভাবে। এই চার্টটা আমি পেডেও ভালো করে করাবো এবং করিয়েওছি অলরেডি আগের বছরও। তো এই চার্টটা তোমরা একবার ভালো করে পড়ুন, এই চার্ট থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্ন এসছে তোমাদের। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, নিচের কোন উদ্ভিদটি একলিঙ্গী বা একলিঙ্গ? ঠিক আছে, অর্থাৎ ইউনিসেক্সুয়াল। দেখো তোমাদের এনসিইআরটিতে মাত্র 4টে কথা লেখা আছে, এখানে কিন্তু অনেকগুলো এক্সট্রা ইনফরমেশান তোমাদের গিভেন করতে হচ্ছে আমাকে। দেখো মটরও কিন্তু বাইসেক্সুয়াল হয়, অর্থাৎ উভলিঙ্গ হয়। ঠিক আছে, এও কিন্তু তোমাদের বাইসেক্সুয়াল হয়, অর্থাৎ উভলিঙ্গ। ঠিক আছে, ওখানে যেটা নাম দেওয়া আছে সেটা জবা আর সর্ষে দেওয়া আছে কেবলমাত্র। ঠিক আছে, এনসিইআরটিতে কেবলমাত্র জবা আর সর্ষের এক্সাম্পল কিন্তু দেওয়া আছে, এরা কিন্তু বাইসেক্সুয়াল বা উভলিঙ্গ হয়। ঠিক আছে, কিন্তু ইউনিসেক্সুয়াল হয় তোমাদেরকে, এও তোমাদের তার মানে কি, সর্ষে একটা এক্সাম্পল এখান থেকে তুলেছে। ঠিক আছে, পাপায়া এবং তরমুজ ওখানে গিভেন আছে, পাপায়া এবং কি তরমুজ ওখানে গিভেন আছে, পেঁপে এবং তরমুজ এরা কিন্তু তোমাদের ইউনিসেক্সুয়াল হয়। আমরা জানি যে বাড়িতে যখন পেঁপে গাছ হয় তখন সেটা ছেলে পেঁপে না মেয়ে পেঁপে গাছ, এরকম করে আমরা বলি অনেক সময়। ঠিক আছে, এটা এই কারণেই বলি, যে গাছে ফল হয় তাকে আমরা বলি সেটা মেয়ে পেঁপে, আর যেটাতে ফল হয় না তাকে আমরা ছেলে পেঁপে বলে ধরি, দিয়ে মনে রাখবে, এরকম গ্রাম বাংলায় বলা হয়। ঠিক আছে, তো তরমুজের ক্ষেত্রেও একটা সেম হয়, এটা দিয়ে তোমার মনে রাখতে পারো, তো পেঁপে উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, ধাতুকে তার আকরিক থেকে বের করার সম্পূর্ণ প্রক্রিয়াকে কি বলা হয়? অ্যান্সার হবে তোমাদের মেটালার্জি। রিফাইনিং কিন্তু নয়, অনেকে রিফাইনিং অ্যান্সার করে আসছে, রিফাইনিং কিন্তু নয়। ঠিক আছে, কি বললাম, রিফাইনিং কিন্তু নয়, এটা তোমাদের অ্যাকচুয়ালি দেওয়া ছিল এখানে কনসেন্ট্রেশন কনসেন্ট্রাকশন, জানি এখানে কী দেওয়া ছিল, এখানে অ্যান্সারটা কোনোভাবে হয়তো গণ্ডগোল হয়ে গেছে। কনসেন্ট্রেশনের অর্থ হচ্ছে ঘনত্ব বাড়ানো বা এরকম সামথিং। ঠিক আছে, তো এটা তোমরা একবার ঠিক করে নিও, এখানে আমি তোমাদের বাংলাটা লিখে দিচ্ছি। কনসেন্ট্রেশন শব্দের অর্থ হচ্ছে ঘনত্ব বৃদ্ধি। ঠিক আছে, এরকম কোনো একটা পয়েন্ট, যাই হোক, তো অ্যান্সার হবে তোমাদের মেটালার্জি। মেটালার্জি মানে হচ্ছে কি, ধাতুবিদ্যা, ধাতুকর্ম বা ধাতু বিদ্যা। রিফাইনিং ক্যান নট বি দ্য অ্যান্সার। রিফাইনিং কি, বের করার পরে তাকে পরিশোধিত করাকে বলা হয়, পয়েন্ট টু বি নোটেড, আকরিককে বের করা, ধাতুকে তার আকরিক থেকে বের করার পরে
ঠিক আছে, এক্সট্রাক্টিং দ্য মেটাল, বের করার পরে তাকে পরিশোধন করার যে প্রক্রিয়া তাকে বলা হয় রিফাইনিং। অ্যান্সার তোমাদের কিন্তু হবে মেটালার্জি। নেক্সট পরেরটা চলো। এই প্রশ্নটার অ্যান্সার আমি তোমাদের একটু আগেও বলেছি, হোয়াট ইজ দ্য মলিকুলার মাস অফ অক্সিজেন। অ্যান্সার তোমাদের কী হবে, এক একটা অক্সিজেনের 16 করে হয়, এখানে দুটো আছে তো 2, দ্যাট ইজ অ্যান্সার হবে তোমাদের 32 গ্রাম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, H2O-তে হাইড্রোজেনের ভ্যালেন্সি কত? গুড কোশ্চেন্স, এটা তোমাদের মেটাল নন মেটাল আমি বহুবার করিয়েছি, দেখো তার থেকে প্রশ্ন এসছে কিন্তু তোমাদের। ঠিক আছে, দেখো এই হচ্ছে আমাদের হাইড্রোজেন। ঠিক আছে, আমরা যদি হাইড্রোজেনকে দেখি তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি দেখব, যে এক একটা হাইড্রোজেনের কটা করে থাকে, একটাই থাকে। ইলেকট্রন কটা থাকে, একটাই থাকে। আর অক্সিজেনের কটা থাকে, আমরা জানি অক্সিজেনের 1 2 3 4 5 6, শেষ কক্ষপথে কটা থাকে, 6টা থাকে, কারণ অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত, 8। ঠিক আছে, সো 2 and 6, ঠিক আছে, 2 and 6 এই তোমাদের হয়। তো অক্সিজেন অ্যাটমিক নাম্বার 8, 2 and 6, তো একদম শেষ কক্ষপথে 6টা থাকে। তার মানে অক্সিজেনের আর কটা প্রয়োজন হবে যদি তাকে অক্টেট পূর্ণ করতে হয়, আর দুটো প্রয়োজন হবে। কটা প্রয়োজন হবে, দুটো। তো ও কী করে, এই হাইড্রোজেন থেকে এই হাইড্রোজেনের একটা ও কী করে, ও নিয়ে নেয়। পয়েন্ট টু বি নোটেড, হাইড্রোজেনের একটা কী করে, ও নিয়ে নেয়, এখানে চলে গেল। আর ও কী করে, ও হাইড্রোজেনকে একটা দেয়। ঠিক আছে, ও হাইড্রোজেনকে কী করলো, একটা দিল, ও হাইড্রোজেনকে একটা দিল। তোমরা বললো স্যার হাইড্রোজেনকে একটা কেন দিতে হয়, কারণ দেখো হাইড্রোজেনেরও ডুপ্লেট কভার করার দরকার হয়, হাইড্রোজেনের ডুপ্লেট কভার করার দরকার হয়, অক্সিজেনের অক্টেট কভার করার দরকার হয়, অর্থাৎ অক্সিজেনের শেষ কক্ষপথে 8টা হওয়ার দরকার পড়ে। ঠিক আছে, আর হাইড্রোজেনের শেষ কক্ষপথে 2টো হওয়ার দরকার পড়ে। ঠিক আছে, তো কী হলো ব্যাপারটা, এখানে আমি এই লালটাকে এখন তুলে দিচ্ছি, দেখো এই হাইড্রোজেনের একটা এখানে চলে এসছে, আর অক্সিজেন ওকে একটা দিয়েছে, তাহলে হাইড্রোজেনও দুটো পেলো, অক্সিজেনের টোটাল 8টা দরকার ছিল, তার থেকে এখন কটা হয়ে গেছে, 7টা হয়ে গেছে, তাহলে আর একটা দরকার। তার জন্য অক্সিজেন কী করে, আর একটা হাইড্রোজেনকে ডেকে পাঠায়। তাহলে এই হাইড্রোজেনেরও কিন্তু ভালো করে বুঝবে, এই হাইড্রোজেনেরও কিন্তু ওপরে একটা লাল আছে। এই যে লাল, অক্সিজেন কী করে, এই লালটা বলে ভাই তুই আমাকে তোর ওই লাল ইলেকট্রনটা আমাকে দে। তো হাইড্রোজেন বলে ঠিক আছে, তো হাইড্রোজেনও কী করে, একে ওর একটা লাল ইলেকট্রন ওকে দিয়ে দেয়। ঠিক আছে, ব্যাপারটা বোঝাচ্ছি বলে বারবার কালি চেঞ্জ করে করছি। ঠিক আছে, দিয়ে দেয়, তাহলে এই একটা চলে এলো। এবার দেখো এই 8 কি 7 কি আর আছে না, গুণে দেখো এখানে কিন্তু তোমাদের 8 হয়ে গেছে। গুণে দেখো তুমি ওখানে কী হয়ে গেছে, তোমাদের 8 হয়ে গেছে। দেখো এখানে গুণে দেখো 8 হয়ে গেছে, অক্সিজেন যখন 8 হয়ে গেছে, কিন্তু হাইড্রোজেনের তো এখনও 8, দুটো দরকার, তো ডুপ্লেট হয়নি। তো অক্সিজেন কী করে, ওর একটা হাইড্রোজেনকে দিয়ে দেয়। তাহলে অক্সিজেন যখন ওর একটা হাইড্রোজেনকে দিল, তার মানে কী করলো, এখানে বেসিক্যালি শেয়ারিং করলো। ওর একটা অক্সিজেন কী করে, হাইড্রোজেনকে দিয়ে দেয়। এই যে কালোটা ও কী করেছে, হাইড্রোজেনকে শেয়ার করে দিয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু ইলেকট্রনের আদান প্রদান হয় না, শেয়ারিং হয়। এইভাবে তোমরা দেখবে যে হাইড্রোজেন দুটো লাগলো, অক্সিজেন একটা লাগলো, এই জন্যই জলের সংকেত H2O হয়। এটা ফান্ডামেন্টাল জিনিস, কেন জলের সংকেত H2O হয় বোঝাতে পারছি আমি, এই কারণে হয়। তো এখানে তুমি দেখো অক্সিজেন কটা ইলেকট্রন গ্রহণ করলো, দুটো, তো অক্সিজেনের যোজ্যতা এখানে কী হবে, 2। মনে রাখবে এটা। ঠিক আছে, তোমরা বলো স্যার প্রত্যেকবার কি এভাবে করে করে দেখতে হয়, দেখো যখন খুব কঠিন দেয় তখন করে করে দেখতে হয়, কিছু করার থাকে না। কিন্তু এরকম সাধারণ ক্ষেত্রে আমরা কী করি, আমরা এরকম ক্রস করি, অর্থাৎ এর তলায় যেটা লেখা আছে 2 সেটা চলে যায় এর দিকে, আর এর তলায় কিছু নেই মানে 1 সেটা চলে যায় এর দিকে। তো এখানে হাইড্রোজেনের যোজ্যতা কত হয়, 1, আর অক্সিজেনের যোজ্যতা কী হয়, 2। মনে রাখবে এখানে এই জন্য দেখো 2 লেখা ছিল, এই 2টাকে আমি নিচে লিখলাম, হাইড্রোজেনের 2 দেখো নিচে লিখলাম, আর অক্সিজেনের তলায় কিছু নেই মানে 1 আছে, সেটাকে আমরা এখানে লিখলাম। তো বেসিক্যালি আমরা ক্রস করে দিই, এটার 1 এটার 2। তুমি বলবে হাইড্রোজেনের 1 কেন, যদি বলা হয় এই জলে হাইড্রোজেনের যোজ্যতা কত, এক একটা হাইড্রোজেনের, তোমরা বললো 1 করে, কী করে, এ দেখো একটা ইলেকট্রন কিন্তু ও নিচ্ছে, তো হাইড্রোজেনের যোজ্যতা এখানে কী হবে, 1 হবে, এই যে। আর অক্সিজেনের যোজ্যতা কি, অক্সিজেন দেখো দুটো ইলেকট্রন নিচ্ছে, শেয়ারিং করে নিচ্ছে, তো অক্সিজেনের যোজ্যতা হবে তোমাদের 2। ঠিক আছে, চলো নেক্সট বলেছে, যদি হিট তোমাদের 64 জুল হয়, প্রতিরোধ যদি 4 ওহম হয়, ভোল্টেজ তাহলে কত হবে। ঠিক আছে, তাহলে কি বলেছে, ভোল্টেজ তোমাদের কত হবে। দেখো হিট ইকুয়াল টু আমরা কী জানি, দেখো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স, কারণ দেখতে পাচ্ছ ক্লিয়ারলি হিট ইকুয়াল টু আমরা কী জানি, হিট ইকুয়াল টু আমরা জানি, এক মিনিট,
আই স্কোয়ার আর টি, ঠিক আছে, আই স্কোয়ার আর টি। কিন্তু দেখো এই ফর্মুলাতে কোথাও এখানে টাইম গিভেন নেই, কোথাও এখানে আই গিভেন নেই, শুধু দেওয়া আছে আর, আর এই জায়গায় দেওয়া আছে ভোল্টেজ। তাহলে এইখান থেকে এই ফর্মুলাকে আমরা ইউজ করতে পারবো না, এই ফর্মুলা আমরা ইউজ করতে পারবো না। এবার হিটের আর একটা এনার্জি ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমরা জানি যে এনার্জি, হিট তো একটা এনার্জি, ঠিক আছে, হিট একটা কি, হিট একটা এনার্জি, এনার্জি ইকুয়াল টু কী হয়, পাওয়ার ইন্টু তোমাদের কি হয়, টাইম হয়, ঠিক আছে, এনার্জি ইকুয়াল টু কী হয়, পাওয়ার ইন্টু টাইম হয়, ঠিক আছে। আর পাওয়ার ইকুয়াল টু কী হয়, ভালো করে বুঝবে। আচ্ছা আরেকটা জিনিস দেখো এখানে, সেটা হচ্ছে আমরা এখানে আই বার করে নিতে পারি, কিন্তু আমরা টি বার করবো কী করে, এখানে একটা গন্ডগোল, টি বার করার কোনো ব্যাপার নেই আমাদের। এইরকম ক্ষেত্রে আমরা কি করি, আমরা টাইমকে 1 সেকেন্ড ধরে নিই, ঠিক আছে, টাইমকে বাই ডিফল্ট তুমি 1 সেকেন্ড ধরে নিতে পারো। যদি টাইম যখন গিভেন থাকবে না তখন আমরা টাইমকে কী করি, 1 সেকেন্ড ধরে নিই, কারণ বাই ডিফল্ট আমরা হিটের যে ফর্মুলা অ্যাপ্লাই করি সেটা 1 সেকেন্ডের জন্যই অ্যাপ্লাই করি, ঠিক আছে, বাই ডিফল্ট তুমি 1 সেকেন্ড ধরে নিতে পারো। তো তখন কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের হয়ে যাবে, যদি আই আমরা বার করতে পারি, ঠিক আছে, আই বার করতে পারলেই আমরা সেখান থেকে ভোল্ট বার করতে পারবো। তো এখান থেকে আমরা ডাইরেক্টও করতে পারি, দেখো এনার্জি ইকুয়ালটা আমাদের 64 রয়েছে, আর আমরা পাওয়ার ইকুয়াল টু কী জানি, আমরা পাওয়ার ইকুয়াল টু একটা ফর্মুলা আছে জানি, ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে, ইন্টু টাইম, টাইমকে আমরা কী ধরছি, 1 ধরছি, কারেক্ট। এখানে দেখো 64, আর আমাদের কত রয়েছে, ভি স্কোয়ার, আর আমাদের কত রয়েছে, আর আমাদের রয়েছে 4, তো 4 এদিকে চলে যাবে, তো 64 ইন্টু 4 ইকুয়াল টু তোমাদের রয়েছে ভি স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে কী আসছে, আমরা 4 4 16, 4 4 24, আর 1 25, তো ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 256, তাহলে ভি এর ভ্যালু কী হবে তোমাদের 16, এইভাবে এখানে অ্যান্সার তোমাদের 16 দেওয়া হয়েছে, ঠিক আছে। এই ফর্মুলা অ্যাপ্লাই করলে ইজিলি বেরিয়ে যাবে, পাওয়ার ইন্টু টাইম ইকুয়াল টু এনার্জি হয়, তো এনার্জি আমাদের রয়েছে 64 জুল, ঠিক আছে। তো টাইমকে আমাদের 1 সেকেন্ড ধরতে হবে, টাইম যদি না দেওয়া থাকে এই অঙ্ক করা পসিবল নয়, তখন অ্যাজিউম করে নেবে টাইম হচ্ছে 1 সেকেন্ড, ক্লিয়ার হয়েছে, নর্মালি টাইম দেওয়া থাকে। চলো পরের প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে ত্বরণ জি এর সূত্র কি, ত্বরণ মানে বেসিক্যালি এটা অভিকর্ষজ ত্বরণের সূত্র জিজ্ঞেস করেছে, ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, দেখো অভিকর্ষজ ত্বরণকে আমরা কী বলে জানি, ছোটো হাতে জি বলে জানি, সেটা ইকুয়াল টু কী হয়, দেখো যে কোনো দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল হয়, অর্থাৎ বল মানে ফোর্স, সেটা ইকুয়াল টু কী জানি আমরা, বড় হাতে জি ইন্টু ওই মাসগুলোর মধ্যে গুণফল, বড় মাস হচ্ছে বড় হাতের এম, ছোটো মাস হচ্ছে ছোটো হাতের এম, বাই তোমাদের কী হয়, ডি স্কোয়ার, এটা তোমাদের হয়। এবার এই যে এফ, এই এফ ইকুয়ালটা আমরা কী লিখতে পারি, জি ইন্টু এম, মানে বল ইকুয়াল টু কি, ভর ইন্টু ত্বরণ, ত্বরণ মানে এখানে অভিকর্ষজ ত্বরণ এইটা, তাহলে এফের জায়গায় আমরা এইটা লিখলাম, সেটা ইকুয়াল টু কী হয়, জি ইন্টু এম ইন্টু ছোটো হাতের এম বাই তোমাদের ডি স্কোয়ার, ঠিক আছে। এখানে দেখো এই এম কেটে বেরিয়ে যাচ্ছে, এখানে জি এর যে মান আসছে সেটা আমাদের আসছে জি ইন্টু বড় হাতের এম বাই তোমাদের ডি স্কোয়ার, ঠিক আছে। এইবার দেখো এই যে এম, এই এম কি, এম হচ্ছে পৃথিবীর ভর, এম হচ্ছে কি পৃথিবীর ভর, ঠিক আছে। আর এই যে ডি, এই ডি হচ্ছে বেসিক্যালি পৃথিবী থেকে ওই বস্তুর দূরত্ব। এবার যদি এইটা পৃথিবী হয় আর পৃথিবীর সারফেসের ওপরেই যদি কোনো বস্তু থাকে, তাহলে পৃথিবী থেকে ওই বস্তুর দূরত্ব হয় পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তু অবধি, তার মানে পৃথিবী পৃষ্ঠ, অর্থাৎ এটাকে আমরা কী বলি, এটাকে আমরা ধরি পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে ডি মানে এখানে বেসিক্যালি আর, তো এটাকে আরেকভাবে লেখা যায় জি ইন্টু এম বাই আর স্কোয়ার, ডি এর জায়গায় তুমি কী লিখলে, তুমি আর লিখলে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা। তো অ্যান্সার কোনটা হবে, এই যে জিএম বাই আর স্কোয়ার। মনে রাখবে একটা জিনিস, যে জি এর মানের জন্য কিন্তু বস্তুর ভর ইম্পর্টেন্ট নয়, কারণ বস্তুর ভর এখানে কেটে বেরিয়ে যাচ্ছে, সো বস্তুর ভর ইম্পর্টেন্ট না, কী দরকার, মহাকর্ষীয় ধ্রুবক দরকার, যেটা কিনা জি এর মান, পৃথিবীর ভর দরকার, যেটা কিনা এম এখানে, আর আর মানে পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব মানে পৃথিবীর ব্যাসার্ধ দরকার। তো তিনটে জিনিস ইম্পর্টেন্ট, আমি এখানে লিখেও দিচ্ছি, একটা তোমাদের মহাকর্ষীয় ধ্রুবক দরকার, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলা হয়, মহাকর্ষীয় ধ্রুবক দরকার, ঠিক আছে। 2 নম্বর যেটা দরকার সেটা হচ্ছে পৃথিবীর ভর দরকার, ঠিক আছে, পৃথিবীর ভর দরকার, ঠিক আছে। আর দরকার আর, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ দরকার, কি দরকার, পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে। জাস্ট এই তিনটে জিনিস, জি এম আর হচ্ছে আর, আর স্কোয়ার নিচে যাবে, ঠিক আছে। তোমরা দেখো একটা জিনিস ভালো করে ভাবো, জি এর মান কিন্তু পৃথিবীর যে ব্যাসার্ধ তার সঙ্গে ব্যাসানুপাতি এবং তার স্কোয়ারের সাথে ব্যাসানুপাতি, কিন্তু জি আর এম এর সঙ্গে সমানুপাতি যেহেতু ওপরে রয়েছে,
সো জি এর মান কিন্তু জি এর সঙ্গে সমানুপাতিক হয়, জি এর মান কিন্তু পৃথিবীর যে ভর তার সঙ্গে সমানুপাতিক হয়, কিন্তু জি এর মান কিন্তু পৃথিবীর যে রেডিয়াস তার সঙ্গে কী হয়, স্কোয়ার ফরম্যাটে ব্যস্তানুপাতিক থাকে। এগুলো দিয়েও কিন্তু প্রশ্ন এসছে, তো সব তোমাদের আমি বলে দিলাম এখানে ছোট্ট করে। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টটাতে। আচ্ছা, এই প্রশ্নটার ব্যাপারে আমি একটা কথা বলবো। এই প্রশ্নটা তোমাদের আধুনিক পর্যায় সারণীর প্রশ্ন। এই প্রশ্নটা কোনোভাবেই অন্য কোনো চ্যাপ্টার প্রশ্ন নয়। যদি এই প্রশ্নটা এই ফরম্যাটে এসে থাকে তাহলে এটা গ্যারেন্টি আধুনিক পর্যায় সারণীর প্রশ্ন। ঠিক আছে, কিন্তু যদি এই প্রশ্নটা এই ফরম্যাটে না এসে নর্মাল তোমাদের দেয়, যেমন আগের দিনও তোমাদের এসেছিলো, সেটা হচ্ছে যে তোমাদের বলছি কি বলেছিল যে এই যে তোমাদের অক্সিজেন আছে তার ইলেকট্রন বিন্যাস কত, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, তাহলে 2 আর 6 তোমাদের ওটা বিন্যস্ত হয়ে যাবে। আগের দিন তোমাদের ক্লোরিনের উপর জিজ্ঞাসা করা হয়েছিল। তো যদি ক্লোরিনের ফরম্যাটে কোশ্চেন্স আসে যেটা কিনা 2, 8, 7, ঠিক আছে, যদি এটা এই ফরম্যাটে যদি কোশ্চেন্স আছে তাহলে এটা আধুনিক পর্যায় সারণীর প্রশ্ন নয়, এটা অ্যাটম মলিকিউলের ফর্মুলা, ওখানে যে তোমাদের চার্ট দেওয়া আছে সেখানেও এটা আছে। কিন্তু যদি এই ফরম্যাটে কোশ্চেন্স এসে থাকে তাহলে এটা আধুনিক পর্যায় সারণীর প্রশ্ন। ওই জন্য কালকে যাদের এক্সামিনেশন ছিল, এটা নর্মালি আমার যতদূর মনে আছে যে এটা সেকেন্ড শিফটে তোমাদের এক কোশ্চেন্স জিজ্ঞাসা করা হয়েছিল। তো তোমরা আমাকে একবার বলো যে এইভাবে কোশ্চেন্স এসছে কিনা, তাহলে আধুনিক পর্যায় সারণীকে আমাকে ছোট করে এর ওপর বেস করে অল্প ছোট একটা ভিডিও আমাকে দিতে হবে। তোমরা যদি আমাকে বলো তাহলে আমি দেবো, কিন্তু আমাকে আগে কনফার্ম হতে হবে যে এই ধরনের প্রশ্ন এসেছিলো কিনা। এইটা কি, এটা হচ্ছে তোমাদের, আমরা জানি আমাদের যে আধুনিক পর্যায় সারণী আছে তাতে বিভিন্ন মৌল আছে, সেই মৌলগুলোর কিন্তু শেল সাবশেল থাকে। ঠিক আছে, এই যে সাবশেল ওরিয়েন্টেশন সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, শেল ওয়াইজ করলে অন্য হয়, এটা হচ্ছে সাবশেল ওরিয়েন্টেশন। ঠিক আছে, তো সাবশেল ওরিয়েন্টেশন মানে কি, এই যে 2 আর 6টা ইলেকট্রন আছে, এই 2 আর 6টা ইলেকট্রন এইভাবে সজ্জিত হয় না। সে কীভাবে সজ্জিত হয়, সেটা হচ্ছে তোমাদের 1s2, 1s হচ্ছে একটা সাবশেল, তার মধ্যে 2টো ইলেকট্রন ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তারপর কি হচ্ছে দেখো 2s2, 1s2 এর পর 2s2, এই ওপরে যেগুলো লিখবে এগুলো হচ্ছে তোমাদের ইলেকট্রনের বিন্যাস। ঠিক আছে, 2 আর 2 কত হচ্ছে, 4 হচ্ছে, 4, এখানে টোটাল কটা আছে, 8টা আছে, সো 8টা তোমাদের কিন্তু হতে হবে। ঠিক আছে, 1s2, 2s2, তারপর কী হবে 2p6, তাহলে 2 আর 2 4, 4 হচ্ছে 10 হয়ে যাচ্ছে, তো এটা আসবে না। এখানে আমাদের কি আসবে, 10টা তো নেই, 8টা আছে, তো কী হবে এখানে 4 আসবে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 1s2, 2s2, 2p4 হবে। দেখো এই যে 1s2 মানে কি, এই যে এস সাবশেলে সর্বমোট 2টো ঢুকতে পারে, 2s2 মানে 2s সাবশেলে সর্বমোট 2টো ঢুকতে পারে। ঠিক আছে, আর 2p6 মানে পি সাবশেলে সর্বমোট কটা ঢুকতে পারে, 4টেই ঢুকতে পারে। বোঝাতে পারলাম আমি, এটা হচ্ছে তোমাদের ব্যাপার। তো 2, 2, 4 আর 4, 8, টোটাল তাহলে 8টা এই তোমাদের হয়ে গেল। এইটা হচ্ছে তোমাদের সাবশেল ওরিয়েন্টেশন হয়। ওকে, এটা এখানে যাদের এটা নিয়ে, এটা আমি বহু আগে ক্লাস করেছিলাম, এটা হচ্ছে ব্লক ওয়াইজ। এস ব্লক, অ্যাকচুয়ালি এদেরকে কি বলা হয়, এই এস এটাকে বলা হয় ব্লক। ব্লক মানে কি, যেমন তোমরা দেখবে কলকাতায় এরকম 4 নম্বর ব্লক, 5 নম্বর ব্লক, এরকম ব্লক থাকে, অর্থাৎ কোথায় কে আছে, 1 নম্বর ব্লকে অবস্থান করছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, ব্লক কত বলে না তোমাদের পাড়ায়, বলে না তোর ব্লক কত, 3 নম্বর ব্লক না 4 নম্বর ব্লক, এরকম এটাকে বলা হয় এস ব্লক। এরকম অনেক ব্লক আছে, এস ব্লক আছে, পি ব্লক আছে, আর ডি তোমাদের ব্লক আছে। ঠিক আছে, SPD 3টে ব্লক থাকে, 3টে ব্লক আছে। কী কী ব্লক আছে তোমাদের, এস ব্লক আছে, পি ব্লক আছে, আর ডি ব্লক আছে। ঠিক আছে, 3টে টাইপের ব্লক কিন্তু তোমাদের আছে। যদি এগুলো সব ছোটো হাতের হয়, বড় হাতের হয় না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম। ডিকে ছোটো হাতে লিখো, বড় হাতে লিখলে ভুল হয়, তো ডি তোমাদের ছোটো হাতের। SPD 3টে ব্লক আছে, এই ব্লকের ওপর বেস করে কিন্তু তোমাদের মানে এই সজ্জা হয়। এটা একটু হায়ার লেভেলের কনসেপ্ট, খুব হায়ার লেভেল নয়, তোমাদের বোঝালে বুঝে যাবে, কিন্তু আমাকে আগে কনফার্ম হতে হবে যে এই কোশ্চেন্স এসেছিলো কিনা। যদি এইভাবে কোশ্চেন্সটা আসে তাহলে এটা ডেফিনেটলি আধুনিক পর্যায় সারণীর প্রশ্ন নয়, এটা নর্মাল তোমাদের অ্যাটম মলিকিউলসেও আছে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে, চলো নেক্সট পয়েন্টটাতে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে বলছে যে মানে খুব নর্মাল ফ্যাক্টকে ঘুরিয়ে প্রশ্ন দেওয়া হয়েছে। বলা হয়েছে যে কোষগুলি বিভিন্ন সমূহে একই ধরনের কাজ করলে তাকে কী ইন্ডিকেট করে। যেমন তুমি যদি হার্ট সেলকে দেখো, ঠিক আছে, HEART, হার্ট সেলকে দেখো, সরি, বা তুমি যদি দেখো নার্ভ সেলকে, সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে নার্ভ সেল, কারণ হার্ট সেল তোমাদের সিলেবাসে নেই, নার্ভ সেলের কথাই বলি, হার্ট সেলের কথা ভুলে যাও। নার্ভ সেলকে তুমি যদি দেখো, তুমি দেখবে নার্ভ সেলগুলো দেখতে কেমন, একই টাইপের হয় না, সব নার্ভ সেলগুলো দেখতে কেমন হয়, একই টাইপের হয়, এবং এদের ফাংশানও সেম, যেমন তুমি যদি লোহিত কণিকাকে দেখো, সমস্ত লোহিত কণিকা দেখতে একই টাইপের হয় না, এবং এদের ফাংশনও সেম। তো বলে যে বিভিন্ন কোষগুলো যদি বিভিন্ন সময়ে একই ধরনের কাজ করে, এটা কিসের ইন্ডিকেট করে, যে এখানে সব কোষগুলি আইডেন্টিক্যাল, এটা ইন্ডিকেট করে। ঠিক
ঠিক আছে? তোমাকে এবার পরের অপশানগুলো, বাকি অপশানগুলো কেটে কেন যাচ্ছে এটা একটু বুঝে নাও, কারণ ইম্পর্টেন্ট, এটা বোঝাটা এই প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এখানে বলছে এটি শ্রমের কার্যকরী বিভাজনে সাহায্য করে। দেখো, কার্যকরী বিভাজনে যদি সাহায্যই করতো তাহলে সবাই একই কাজ করতো না, ডিফারেন্ট, একই কোষ ডিফারেন্ট কাজ করতো, ঠিক আছে? সেটাতে অ্যান্সার নয়। নেক্সট হচ্ছে এটি সমূহকে দুর্বল করে, ডেফিনেটলি না, সবাই একসাথে মিলে কাজ করলে সমূহ দুর্বল হয় না। নেক্সট হচ্ছে তোমাদের এটি কলা গঠনে হেল্প করে। দেখো, এটা কলা গঠনে হেল্প করে, কলা গঠনে বাধাদান কখনো করে না। যেমন রক্তের বিভিন্ন কোষ একটা স্পেসিফিক টাইপের কাজ করে, যেমন শ্বেতকণিকা একটা কাজ করে, লোহিত কণিকা অর্থাৎ আরবিসি সে একটা কাজ করে, অনুচক্রিকা সে একটা কাজ করে। তো সমস্ত শ্বেতকণিকা একই টাইপের কাজ করবে, সমস্ত লোহিত কণিকা একই টাইপের কাজ করবে, আর সমস্ত অনুচক্রিকা একই টাইপের কাজ করবে, এবং এইভাবেই কিন্তু রক্ত গঠিত হয়। তো কলা বা টিস্যু কিন্তু এইভাবেই গঠিত হয়। এখানে বলেছে বাধা দান করে, বাধা দান করে না, বরং হেল্প করে। তো কারেক্ট অ্যান্সার আমাদের এটাই হবে, ঠিক আছে? চলো, একজন ব্যক্তির ভর হচ্ছে 75 কেজি এবং জি হচ্ছে তোমাদের 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সে 25 সেকেন্ডে 8 মিটার পথ অতিক্রম করে, তাহলে তার পাওয়ার কত জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, দেখো, পাওয়ার ইকুয়াল টু কী হয়? পাওয়ার এটা ইকুয়াল টু কী? পাওয়ার মানে কি? ক্ষমতা। ক্ষমতা ইকুয়াল টু আমরা কী জানি? কার্য বাই সময়, ঠিক আছে? আর কার্য ইকুয়াল টু কি? এই যে কার্য লিখেছি, কার্য ইকুয়াল টু কি? ভর। দেখো, ভর ইন্টু ত্বরণ করলে আমরা বল পাই, ঠিক আছে? আর কার্য সমান কি? বল ইন্টু সরণ বাই তোমাদের সময়। যদি এখানে কস থিটার ব্যাপার রয়েছে, কিন্তু এখানে তো কস থিটার ব্যাপারটা দেয়নি, তো আমরা এখানে অ্যাপ্লাই করবো না, ঠিক আছে? এবার দেখো, এই বলের জন্যই এখানে কিন্তু ভর আর, এখানে যে এই যে ভর আর ত্বরণ দেওয়া রয়েছে, এটাই এই জন্যই দেওয়া রয়েছে, এই যে এই কাণ্ডটা ঘটনার জন্যই দেওয়া রয়েছে। এই যে এই বলের জায়গায় তোমাকে ভর ইন্টু ত্বরণ লিখতে বলছে অ্যাকচুয়ালি, এই জন্য এখানে এই দুটো দেওয়া রয়েছে। বোঝাতে পারলাম? তার মানে পাওয়ার ইকুয়াল টু কি? পাওয়ার ইকুয়াল টু, তাহলে বেসিক্যালি কী আসছে এখান থেকে? এখান থেকে পাওয়ার ইকুয়াল টু কী আসছে? ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ বাই সময়। এটাও কিন্তু পাওয়ারের আরেকটা ফর্মুলা হয়, ঠিক আছে? মনে রাখবে, পাওয়ারের আরেকটা ফর্মুলা এটাও হয়। পাওয়ার ইকুয়াল টু কী হয়? ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ বাই সময়, ঠিক আছে? তো ভর কত আমাদের? 75, ত্বরণ কত আমাদের? 10, ঠিক আছে? সরণ কত আমাদের? 8 মিটার, সময় কত আমাদের? 25 সেকেন্ড। দেখো, মিটার পার সেকেন্ডে সব থাকতে হবে, আর এটাকে মিটারই থাকতে হবে। দেখে নেবে এগুলো, এটা কেজিতে আছে কিনা ভর, এটা জিটা মিটার পার সেকেন্ডে আছে কিনা, সেকেন্ড স্কোয়ার অ্যাকচুয়ালি, এটা সেকেন্ডে আছে কিনা, আর এটা মিটারে আছে কিনা, তাহলে সব ঠিক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 হচ্ছে, তাহলে 8 3 24, সো 240 ওয়াট। দেখো কত সুন্দর কোশ্চেন্স ফ্রেম করেছে, এটা খুব দারুণ প্রশ্ন, ঠিক আছে? আমার তো ভীষণ ভালো লেগেছে প্রশ্নটাকে। অ্যান্সার তোমাদের হবে কত? 240 ওয়াট। পুরোটা ভেঙে তোমাদের বলে দিলাম, পাওয়ারের এই ফর্মটা একবার মনে রাখবে, কারণ দেখো, পরীক্ষার সময় এত ভেঙে বুঝে করার সময় থাকে না। আমাকে মোটামুটি দেখতে হবে যে আমি যেন 25টা কোশ্চেন্স 10 থেকে 15 মিনিট, খুব বড় জোর 15 মিনিটের বেশি যেন না লাগে, খুব বড় জোর। তো 15 মিনিট আমাকে সলভ করতে হবে, তার জন্য আমি যদি এত ভেবে বুঝে কাজ করি তাহলে হবে না। আমাকে দেন অ্যান্ড দেয়ার ভাবতে হবে। পাওয়ারের দুটো ফর্মুলা আছে, একটা কার্য বাই সময়, আর একটা ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ বাই সময়। এটা কিন্তু সময় নয়, সরণ। ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ বাই সময়, এখান থেকে অ্যাপ্লাই করলে অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? চলো পরেরটা। পরের প্রশ্ন বলছে সমবেগ, ইউনিফর্ম ভেলোসিটি ও সময় গ্রাফে রেখাটি কোন অক্ষে সমান্তরাল হয়? দেখো, দুই টাইপের বেগ দেখা যায়, একটা হচ্ছে সমবেগ, একটা হচ্ছে অসমবেগ। সমবেগের ক্ষেত্রে এইটা, এই যে ওয়াই অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিসকে আমরা সমবেগের যেটা অ্যাক্সিস সেটা ধরি, আর এক্স অ্যাক্সিসকে আমরা টাইমের জন্য ধরি, টি ফর টাইম। এটা হচ্ছে তোমাদের ভি ফর ভেলোসিটি। এখানে কেমন ভেলোসিটি আছে? ইউনিফর্ম ভেলোসিটি আছে। তার মানে কি? তার মানে সময় বাড়ছে, সময় ধরো প্রথমে ছিল 1 2 3 করে সময় বাড়ছে, কিন্তু বেগ প্রথমে তোমাদের ধরো 40-এর ঘরে ছিল, প্রথমে 40 ছিল, তারপরে 40, তারপরে 40, তার মানে বেগ এখানেও 40, এখানেও 40, এখানেও 40। তাহলে দেখতে পাচ্ছ সমবেগ এরকম হয়। সমবেগ কেমন হয়? এরকম হয় সমবেগ, ঠিক আছে? এরকম হয় সমবেগ। তো সমবেগের ক্ষেত্রে এই যে রেখাটা, এই যে রেখাটা, এইটাকে বলা হয় তোমাদের স্লোপ। এটাকে কি বলা হয়? স্লোপ, ঠিক আছে? এটাকে কি বলা হয়? স্লোপ, ওকে? আর স্লোপ কোন জিনিসকে নির্দেশ করে? আমরা জানি সমবেগের স্লোপ ত্বরণকে নির্দেশ করে, এরিয়া নির্দেশ করে ডিস্টেন্সকে, আর স্লোপ নির্দেশ করে ত্বরণকে, ঠিক আছে?
তো ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে এটা ত্বরণকে নির্দেশ করছে। আমি তোমাদের গতিবিদ্যার যে ভিডিও দিয়েছিলাম, আমি ভিডিওটা একবার তোমাদের দেখাই। এই ভিডিওটা তোমরা একবার ভালো করে দেখো, এটা তোমাদের কিন্তু ফ্রিতে দেওয়া আছে ভিডিওটা, ঠিক আছে? তার জন্য পেড নেওয়ার দরকার নেই। পেডও তো আমি করিয়েছি, সেটা খুব ডিটেলে করানো আছে, বাট এই ভিডিওটা তোমরা একটু ভালো করে দেখো। এই ভিডিওটা তোমাদের কিন্তু এই দেখো, এই যে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, এ দেখো এখানে লেখা রয়েছে স্লোপ, ত্বরণ, এ দেখো দ্রুতি, সরণ, টোটাল কিন্তু আমি তোমাদের বুঝিয়েছিলাম এই গ্রাফটা, এই গ্রাফের ওপরে বেস করে বারবার প্রশ্ন আমি হাইলাইটও করেছি। দেখো ভিটি গ্রাফ, ডিটি গ্রাফ, এখানে এইগুলো আলোচনা করা আছে। প্রত্যেকটা শিফটে 2 থেকে 3টে করে প্রশ্ন আসছে। এখানেও দেখবে আমি তো 2-3টে কোশ্চেন করিয়েছি এবং এগুলো এসছে বলেই করিয়েছি, ঠিক আছে? তো এই ভিডিওটাকে প্লিজ দয়া করে ভালো করে দেখো। ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে তোমাদের লিঙ্ক আছে, তোমরা ওইখান থেকে যাও, গিয়ে ভিডিওটা একবার দেখে নাও। এই ভিডিওটা দেখলে বেটার বুঝতে পারবে, ঠিক আছে? চলো, তো যেখানে আমরা আসছিলাম সেটা হচ্ছে যে এই যে প্যারালাল লাইন, দেখো এই যে লাইনটা আর এই লাইনটা প্যারালাল। এবার এই লাইনটাকে আমরা ত্বরণ বলবো, এখানে ত্বরণ 0 হবে, স্লোপ, কারণ স্লোপ দেখো নেই, স্লোপ 0 মানে ত্বরণও 0, এখানে স্লোপ কিছুই নেই। কারণ ত্বরণ 0 কেন? কারণ সমবেগে গাড়ি চলছে, সমবেগে ত্বরণ হয় না, ইউনিফর্ম ভেলোসিটিতে ত্বরণ আসে না, ঠিক আছে? ত্বরণ 0 হয় কারণ বেগ বৃদ্ধি হচ্ছে না। তো বেগ বৃদ্ধি হলে তবে তো তার হার মাপবা, তবে তো ত্বরণ বেরোবে। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তো বেগ বৃদ্ধি হচ্ছে না, তার হারই বা মাপবো কী করে, ত্বরণ বা বেরোবে কী করে, ত্বরণ 0 হয়। সেখানে ত্বরণ কিন্তু 0 হবে, ত্বরণ কিছু থাকবেই না। এবার প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে সমবেগ ও সময় গ্রাফে রেখাটি কোন অক্ষের সমান্তরাল হয়? ডেফিনেটলি এক্স অক্ষের সমান্তরাল হবে। এই যে রেখাটা কার সমান্তরাল হচ্ছে? এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে, ঠিক আছে? তো কারেক্ট আনসার কী হবে? সময় অক্ষ বা এক্স অ্যাক্সিসের সমান্তরাল হবে। এই যে দেখো এটা টি, সময় অক্ষ এক্স, তার অ্যাক্সিসের সমান্তরাল হবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন, অ্যালুমিনিয়াম সালফেট মানে Al2SO4 আর তোমাদের বেরিয়াম ক্লোরাইড অর্থাৎ BaCl2, এদের যে বিক্রিয়া হয় এটাকে ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বলে। এখানে কি হয়? বেরিয়াম সালফেট উৎপন্ন হয়, অর্থাৎ BaSO4 উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? BaSO4 উৎপন্ন হচ্ছে এখানে, এই Ba কে SO4 নিয়ে নিচ্ছে। আর কি হচ্ছে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, AlCl3 উৎপন্ন হয়, ঠিক আছে? এই উৎপন্ন হয়। এই যে বেরিয়াম সালফেট, এই বেরিয়াম সালফেট কিন্তু সাদা রঙের হয় এবং এটা কিন্তু অদক্ষেপ পড়ে। এটা কি আসে এখানে? কিন্তু অদক্ষেপ বা প্রিসিপিটেশন কিন্তু তোমাদের পড়ে। তো কারেক্ট আনসার কী হবে তোমাদের? সাদা রঙের অদক্ষেপ পড়ে। বোঝা গেছে কি না বলো? ভীষণ ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু জলে দ্রবীভূত হয়, এই পার্টটা কিন্তু অ্যাকুয়াস হয়, ঠিক আছে? কিন্তু এই পার্টটা কিন্তু সাদা অদক্ষেপ হিসাবে থাকে, জলে দ্রবীভূত হয় না। এটা কিন্তু জলে অদ্রবীভূত অবস্থায় থাকে, ঠিক আছে? জলে অদ্রবীভূত। চলো নেক্সট পরেরটায়। পরের প্রশ্ন বলছে CuSO4 যেটা কিনা হোয়াইট এবং 5H2O, এদের সঙ্গে বিক্রিয়ায় তুমি CuSO4 এবং 5H2O পাচ্ছ। এটা বলেছে তোমাদের কী টাইপের বিক্রিয়া। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এটা একটি কম্বিনেশন রিয়াকশন, কারণ CuSO4 এর সাথে তুমি জলকে কী করছো? তুমি অ্যাড করছো। তো এটা কী ধরনের বিক্রিয়া? এটা একটা সংযোজন রিয়াকশন, ঠিক আছে? দুটো জিনিস যোগ হয়ে একটা জিনিস উৎপন্ন হচ্ছে, তো গ্যারেন্টি এটা কী হবে? তোমাদের সংযোজন বিক্রিয়াই হবে। আর মনে রাখবে এই যে তোমাদের জলে দ্রবীভূত নয় মানে শুকনো শুকনো CuSO4 কিন্তু হোয়াইট হয়, ঠিক আছে? যেখানে জলে দ্রবীভূত এটা কিন্তু তোমাদের কপার সালফেট, এটা কিন্তু তোমাদের কী হয়? নীল হয়। এই পার্টটা একটু মনে রাখবে, কারণ জল আছে এর মধ্যে, ক্রিস্টালাইন সলিড, ঠিক আছে? এটা কী হয়? তোমাদের ব্লু কালারের হয়। চলো পরের প্রশ্ন দেখো, হোয়াই ডু অল অর্গ্যানস পারফর্ম ডিফারেন্ট ফাংশনস? কেন সকল বিভিন্ন যে তোমাদের অঙ্গ আছে, ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, তারা কেন ডিফারেন্ট ফাংশনস তোমাদের করে? এর কারণ তাদের কোষ ভিন্ন তাই। যেমন তুমি যদি দেখো যে নার্ভ টিস্যু, ঠিক আছে, নার্ভ টিস্যু দিয়ে আমাদের ব্রেন ফাংশন করে। তো ব্রেনের কাজ কি এক হার্টের সাথে? না, ব্রেনের কাজ আর হার্টের কাজ সেম নয়, কারণ দুটোর কোষ ধর্ম আলাদা। ব্লাডের কাজ কি এক? না, এক নয় হার্টের সাথে, তাদের কাজ আলাদা। তো ডিফারেন্ট কোষ আছে ডিফারেন্ট জায়গায়, যার ফলে সেই সমস্ত কোষ দিয়ে যখন টিস্যু তৈরি হয়, টিস্যুর পরে তৈরি হয় টিস্যু সিস্টেম, টিস্যু সিস্টেমের তৈরি হয় অর্গ্যান, তারপর তৈরি হয় অর্গ্যান সিস্টেম, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা চলছে এটা কেন হয়? কেন ডিফারেন্ট ডিফারেন্ট টিস্যু তৈরি হচ্ছে? কারণ সেলস বিং ডিফারেন্ট। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? ক্লিয়ার? চলো
বাইনারি ফিউশন কোন জীবের মধ্যে ঘটে? দেখো এটা একটা সুন্দর আমি তোমাদের গ্রাফ করে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে সেল ডিভিশন বা বলতে পারো রিপ্রোডাকশন, সেল ডিভিশন দরকার নেই, রিপ্রোডাকশনের কথাই ভাবো। রিপ্রোডাকশন ডিফারেন্ট টাইপসের হয়, ঠিক আছে? রিপ্রোডাকশন কী হয়? ডিফারেন্ট টাইপসের হয়। তার মধ্যে আমি তোমাদের বলেছিলাম একটা হচ্ছে তোমাদের ফিউশন, ঠিক আছে? ফিউশন, নেক্সট হচ্ছে তোমাদের ফ্র্যাগমেন্টেশন, নেক্সট তোমাদের স্পোর তৈরি, স্পোর, ঠিক আছে? এছাড়া আরও অনেক আছে। ফিউশনটা নিয়ে একটু কথা বলে নিই তোমাদের ফার্স্ট, যেটা নিয়ে কোশ্চেন্স এসছে সেটা নিয়ে তো আগে কথা বলি। দেখো ফিউশন মেনলি দুই টাইপের হয়, আমরা জানি। কী টাইপের হয় ফিউশন? দুই টাইপের হয়। এক টাইপের ফিউশন আমরা দেখি যেটা বাইনারি ফিউশন, আর একটা টাইপের ফিউশনকে আমরা বলি মাল্টি ফিউশন, ঠিক আছে? মাল্টি। বাইনারি ফিউশনে কী হয়? বাইনারি ফিউশন আমরা দুই টাইপের হয়। একটা হচ্ছে তোমাদের র্যান্ডাম, যাকে আমরা বলি যে কোনোভাবেই দুটো পার্টে ভাগ হচ্ছে, আরেকটাকে আমরা বলি অ্যারেঞ্জড, ঠিক আছে? যেমন র্যান্ডাম কার মধ্যে হয়? অ্যামিবার মধ্যে হয় র্যান্ডাম। অ্যারেঞ্জড কাদের মধ্যে হয়? লিসমেনিয়ার মধ্যে হয় অ্যারেঞ্জড, ঠিক আছে? মাল্টিপল ফিউশন কার মধ্যে হয়? মাল্টিপল ফিউশন, এটাকে বলে মাল্টি ফিউশন বা মাল্টিপল ফিউশন। মাল্টিপল ফিউশন কার মধ্যে হয়? যেমন তোমরা জানো প্লাসমোডিয়াম, বহু বিভাজন যেটাকে বলা হয়, প্লাসমোডিয়াম, ঠিক আছে? ফ্র্যাগমেন্টেশন কার মধ্যে হয়? একটু চেঞ্জ করি নইলে খিচুড়ি পাকিয়ে যাবে এখানে। ফ্র্যাগমেন্টেশন কাদের মধ্যে হয়? ফ্র্যাগমেন্টেশন হয় স্পাইরোগাইডা, যেমন স্পাইরোগাইডা, ঠিক আছে? স্পোর, ইস্টের স্পোর তৈরির মাধ্যমে হতে পারে, ইস্ট ক্যান ক্রিয়েট স্পোর, ঠিক আছে? এছাড়া আরও অনেক আছে তোমরা জানো, যেমন এই কালিটি ইউজ করছি। এছাড়া আরও অনেক আছে, যেমন তোমরা জানো যে বার্ডিংয়ের মাধ্যমে হতে পারে, ঠিক আছে? বার্ডিংয়ের মাধ্যমে কে করে? যেমন হাইড্রা, হাইড্রা বার্ডিংয়ের মাধ্যমে করে। এখানে তো টোটালি আমি তুলে দিলাম যে আমাদের যাবতীয় যা আছে সবই মোটামুটি তোমাদের করালাম। যেমন বার্ডিংয়ের মাধ্যমে কে করে? হাইড্রা। বার্ডিংকে বাংলায় কী বলা হয়? করুদগম বলা হয়, করুদগম বলা হয় বাংলায়। স্পোর মানে হচ্ছে স্পোর ফরমেশন, ঠিক আছে? আচ্ছা, এটার আরেকটা কি নাম আছে বাংলায় তোমাদের বলা হয়, আমি ভুলে যাচ্ছি, বাট তোমরা দেখবে তোমাদের যে আছে ওতে স্কোর ফরমেশনই বলা আছে, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের যেটা হয় সেটা হচ্ছে তোমাদের রিজেনারেশন, ঠিক আছে? রিজেনারেশন, রিজেনারেশন বা পুনরুৎপাদন, GENARATION, রিজেনারেশন বা পুনরুৎপাদন। রিজেনারেশনের মাধ্যমে কে করে? সেটা হচ্ছে প্ল্যানেরিয়া, ঠিক আছে? প্ল্যানেরিয়া, এটা বহুকোষী প্রাণী, এরা প্ল্যানেরিয়া রিজেনারেশনের মাধ্যমে করে। তো এই হচ্ছে তোমাদের টোটাল। এই যদি মনে রাখো এই গ্রাফ, তাহলে ইজিলি তোমরা যে কোনো জিনিসের অ্যান্সার তোমরা কিন্তু কুইকলি দিতে পারবে, ঠিক আছে? তো অ্যান্সার আমাদের কী হবে এখানে? বাইনারি ফিউশন কোন জীবের মধ্যে ঘটে? অ্যান্সার তোমাদের হবে অ্যামিবা, ঠিক আছে? অ্যামিবার মধ্যে কিন্তু বাইনারি ফিউশন ঘটতে পারে। ওকে, চলো। আচ্ছা, আর একটা জিনিস, আমি এখানে একটা জিনিস নাম খেয়াল করিনি বলে ফিরে এলাম, সেটা হচ্ছে ইউগ্লিনা। দেখো ইউগ্লিনা অপশানে ছিল কিনা আমার জানা নেই, যদি অপশানে থাকে ইউগ্লিনাও কিন্তু বাইনারি ফিউশন করতে পারে, ঠিক আছে? বায়োনারি, কিন্তু ইউগ্লিনার বাইনারি ফিউশন অ্যারেঞ্জড হয়, একে বলা হয় লঙ্গিচুডিনাল ফিউশন, ঠিক আছে? অনেকটা লিসমেনিয়ার মতো, ঠিক আছে? এটাকে বলা হয় লঙ্গিচুডিনাল, মানে দৈর্ঘ্য বরাবর। জানি না অপশানে ইউগ্লিনা ছিল কি না, কারণ ইউগ্লিনা ইজ নট আন্ডার সিলেবাস, ইট ইজ আউট অফ সিলেবাস, ঠিক আছে? বাট ছিল কি না জানি না। তো এইটা তোমাদের এখানে দেওয়া রয়েছে, যখন বলে দিই ইউগ্লিনা, এটাকেও কিন্তু বাইনারি ফিউশন করে, ঠিক আছে? তবে ফেভারেবল পজিশানে এ বাইনারি ফিউশন করে, আনফেভারেবল যখন খারাপ পরিস্থিতি তখন এ মাল্টিপল ফিউশন করে। অর্থাৎ ফিউশন ডেফিনেটলি করে, এটুকু মাথায় রাখো। নর্মালি বাইনারি ফিউশন করে, কিন্তু আনফেভারেবল সিচুয়েশন, যখন পরিস্থিতি খারাপ, তখন এ মাল্টিপল ফিউশন করতে পারে, ঠিক আছে? দুটোই অ্যান্সার হওয়া উচিত হিসাব অনুযায়ী। ওকে, পরের প্রশ্ন, জলের একটি অণুতে কতগুলো পরমাণু থাকে? দেখো হাইড্রোজেন থাকে দুটো আর অক্সিজেন থাকে একটা, সো অ্যান্সার তোমাদের কী হবে? তিনটে হবে অ্যান্সার, ঠিক আছে? চলো। এনজাইম প্রধানত কোন কোষীয় অঙ্গাণুতে পাওয়া যায়? ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তোমরা জানো যে লাইসোজোমে কিন্তু এনজাইম পাওয়া যায়, সুসাইডাল ব্যাগ বলা হয় লাইসোজোমকে, ঠিক আছে? তো অ্যান্সার তোমাদের হবে কিন্তু লাইসোজোম, ঠিক আছে? ওকে, এখানে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট তোমাদের বলি, সেটা হচ্ছে লাইসোজোম কিন্তু এই উৎসেচকগুলোকে জমা রাখে,
ঠিক আছে, জমা রাখে। কি রাখে? জমা রাখে। কিন্তু এই উৎসেচকগুলো তৈরি হয় কি দিয়ে? কোথা থেকে উৎসেচকগুলো তৈরি হয়? এই উৎসেচকগুলো কিন্তু তৈরি করে কে? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা মনে রাখবে। কে তৈরি করে? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, রেটিকুলাম। ওকে, এটা একটু মনে রাখবে। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, বলছে একটি পেঁয়াজের মূলের অগ্রভাগ অক্ষত রাখা হয়, অন্য একটি পেঁয়াজের মূলের অগ্রভাগ কেটে ফেলা হয়, তাহলে কয়েকদিন পর কোন পার্থক্যটি লক্ষ্য করবে? দেখো, তোমাকে যদি একটা পেঁয়াজ দেওয়া হয়, ঠিক আছে, এবং এখানে যদি আর একটা পেঁয়াজ দেওয়া হয়, এবং এটার যদি মূলকে তুমি যদি বাড়তে দাও, আর এটার যদি মূলকে তুমি কি করো, মাঝখান থেকে যদি কেটে দাও, ঠিক আছে, দেখো এখানে কেটে দিয়েছো, তাহলে কি দেখবে? এর যে অগ্রভাগে এই পার্টটাতে ছিল তোমাদের এপিকাল মেরিস্টেম। ঠিক আছে, এপিকাল মেরিস্টেম, বাংলায় যাকে বলা হয় অগ্রস্থ ভাজক কলা। কি বলা হয়? অগ্রস্থ ভাজক কলা। ঠিক আছে, মেরিস্টেম মানে ভাজক কলা, বাংলায় যাকে কি বলা হয়? অগ্রস্থ ভাজক কলা। তো এর ফলে কি হচ্ছে, এই অংশটা আর বাড়তে পারবে না, ফলে এই অংশগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এই পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু এর অংশগুলো কীভাবে বাড়বে? কারণ তুমি এর অংশ কাটোনি। তাহলে বলে উভয় পেঁয়াজই সমানভাবে মূল গজাবে না, শুধু অক্ষত মূলযুক্ত পেঁয়াজে নতুন মূল গজাবে, এইটা কারেক্ট। শুধু কাটা না, গজাবে না, কোনো পেঁয়াজই গজাবে না, এটা তো রং, এটাতেই হবে, বি অপশন আমাদের এখানে কারেক্ট হবে। এটা তোমাদের ক্লাস 9-এ যে কলা অধ্যায় আছে তাতে একটা ছবি দিয়ে বলা আছে, তার উপর বেস করে ফিগার বেস প্রশ্ন না দিলেও তোমাদের এরকমভাবে প্রশ্ন দেওয়া যেতে পারে। ঠিক আছে, কেন দেওয়া যেতে পারে বলছি, মনে মনে বুঝে নাও। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, একটি প্রতিধ্বনি শোনা যাওয়ার জন্য ন্যূনতম শর্তটি কী প্রয়োজন? শব্দ প্রতিফলিত শব্দের মধ্যে অন্তত 0.1 সেকেন্ড সময়ের ব্যবধান থাকতে হবে, এটা কারেক্ট। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে বেসিক্যালি। দেখো, যখনই তুমি মুখ দিয়ে কোনো আওয়াজ উচ্চারণ করছো, কোনো কিছু বলছো, সেটা একটা প্রতিফলকে গিয়ে কী হচ্ছে? আঘাতপ্রাপ্ত হচ্ছে, এবং রিপিট ব্যাক করে কী হচ্ছে? এটা ধরো তোমার কান, রিপিট ব্যাক করছে এবং করে কী হচ্ছে? তোমার কানে এসে পৌঁছচ্ছে। ঠিক আছে, এই যে যাচ্ছে আর আসছে, এই টোটাল ডিস্ট্যান্সটা তোমাদের 0.1 সেকেন্ডে পেরোতে হবে। ঠিক আছে, তবেই কাণ্ড ঘটবে, তবেই তুমি প্রতিধ্বনি শুনতে পাবে। তো এটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। শব্দ প্রতিফলিত শব্দের মধ্যে অন্তত 0.1 সেকেন্ড সময়ের ব্যবধান ডেফিনেটলি থাকতে হবে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দেখো, তোমাদের যে থার্ড শিফটের যে পরীক্ষা হয়েছে, সেই থার্ড শিফটের প্রশ্ন কিন্তু সোজা কথা বলতে কম পাওয়া গেছে। ঠিক আছে, নর্মালি তোমাদের মোটামুটি বলতে গেলে পাওয়াই যায়নি। ঠিক আছে, তো আমার একজন স্টুডেন্ট আছে, ও কালকে পরীক্ষা দিয়েছে, ও যে প্রশ্নগুলো তোমাদের আমাকে ব্যাখ্যা করেছে বা বলেছে, ঠিক আছে, সেই প্রশ্নের উপর বেস করে আমি তোমাদের এখানে কিন্তু সামান্য চেঞ্জ করে প্রশ্নগুলোকে কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, টপিকগুলো একই আছে, বাট প্রশ্নগুলোকে চেঞ্জ করা হয়েছে। বোঝাতে পারছি আমি, কারণ আমার ডাইরেক্ট প্রশ্ন আমি দিই না। ঠিক আছে, উচিত নয়। তো বলছে কার্বনের সমজাতীয় শ্রেণী হোমোলোগাস সিরিজে অন্তর্ভুক্ত যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক প্রায় একই ধরনের হওয়ার প্রধান কারণ কি? প্রশ্নটা এর ওপর বেস করেই এসেছিলো। আমি যা বলে দেবো সেটা ওই প্রশ্নটা সমেত এখানে টোটালটাই বলে দেবো। ঠিক আছে, সুতরাং যদি খেয়াল রাখো পুরোটাই বুঝতে পারবে। দেখো, আমরা যখন CH4কে দেখি, আমি অ্যালকেন গ্রুপকে নিচ্ছি, অর্থাৎ মিথেনকে দেখি। আমরা যখন বিউটেনকে মানে ইথেনকে দেখি, তো C2H6। আমরা যখন প্রোপেনকে দেখি, তো C3H8। ঠিক আছে, আমরা যখন বিউটেনকে দেখি, তো C4H10। তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে কার্বনের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে, ওপরে কী আছে? কার্বনের সংখ্যা কী হচ্ছে? বাড়ছে। প্রথমটায় একটা কার্বন, দুটো, তারপর তিনটে, তারপর চারটে, আস্তে আস্তে বাড়ছে। কার্বনের সংখ্যা যত বাড়বে তত মনে রাখবে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কী হয়? বাড়তে থাকে। গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কী হয়? বাড়ে। গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কী হয়? তোমাদের বাড়বে। ঠিক আছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়বে। ওকে, যত কী হবে কার্বনের সংখ্যা বাড়বে। এবার এখানে কী প্রশ্ন দিয়েছে দেখো, হোয়াই ডু দ্য কম্পাউন্ডস অফ অ্যান হোমোলোগাস সিরিজ ইন কার্বন শো সিমিলার মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট? দেখো, এখানে মনে রাখবে প্রায় একই হয়। এর কারণ এদের সবকটারই কার্যকরী মূলক যেটা থাকে সেটা সেম হয়। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সব যোগে কার্বন পরমাণুর সংখ্যা সমান থাকে না, বাড়তে থাকে। সব যোগে আণবিক ভর সমান হয় না। যত কার্বনের সংখ্যা বাড়বে হাইড্রোজেনের সংখ্যা বাড়বে, তার রেসপেক্টে এদের আণবিক ভরও বাড়বে। সব যোগের একই রাসায়নিক সূত্রে হয় না, দেখতে পাচ্ছ এটা CH4, এটা C2H5, তার মানে কেমিক্যাল ফর্মুলা চেঞ্জ হচ্ছে। সে তিনটে তো হবেই না, এটা আমাদের হলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। যদিও আমরা জানি যে প্রায় এক থাকে, কিন্তু আমরা জানি বাড়তে থাকে। ঠিক আছে,
তো আরেকটা জিনিস মাথায় রাখবে, এদের কেমিক্যাল প্রপার্টি কিন্তু এক থাকে, ঠিক আছে, ডেফিনেটলি এক, কেমিক্যাল বৈশিষ্ট্য সেম, ঠিক আছে, এটাকে স্টার লাগিয়ে দিচ্ছি, তার মানে বুঝে নাও কেমিক্যাল বৈশিষ্ট্য কী হবে, সেম, এক, কিন্তু ফিজিক্যাল প্রপার্টি মানে ভৌত বৈশিষ্ট্য আলাদা হবে, ভৌত বৈশিষ্ট্য কী হবে, আলাদা হবে, ঠিক আছে। আমি তোমাদের বারবার বলবো, তোমার ইন্টারনেট সার্চ করে দেখে নিতে পারো, থার্ড শিফটের সায়েন্সের প্রশ্ন তোমার তেমন একটা পাবে না, হিন্দিতেও বাংলাতেও, ঠিক আছে, হয়তো আমি প্রথম দিচ্ছি, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে, পরের প্রশ্ন, মাইটোকন্ড্রিয়াতে নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকার তাৎপর্য কী নির্দেশ করে? মাইটোকন্ড্রিয়া নিজে কিছু প্রোটিন সংশ্লেষ করতে পারে, ঠিক আছে, তো ডেফিনেটলি এটাই হয়। দেখো রাইবোজোম আছে, তার মানে রাইবোজোম ডেফিনেটলি প্রোটিন সংশ্লেষ করতে পারে, তো কারেক্ট অ্যান্সার এটাই হবে। মনে রাখবে মাইটোকন্ড্রিয়ার মতো প্লাস্টিডেও কিন্তু, যেটা উদ্ভিদের হয়, মাইটোকন্ড্রিয়াও হয় উদ্ভিদের, কিন্তু প্রাণী কোষে প্লাস্টিড পাওয়া যায় না, এতেও কিন্তু ডিএনএ থাকে নিজস্ব, আর এতেও কিন্তু রাইবোজোম থাকে। সো এই ব্যাপারটা একটু মনে রাখবে, এই দুটোরই কিন্তু মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড দুটোরই কিন্তু ডিএনএ রাইবোজোম বোধ থাকে, ঠিক আছে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, এটা মেন কারণ। চলো, কার্টেশিয়ান রুলের ওপর তোমাদের থার্ড শিফটের প্রশ্ন এসেছিল, সিমিলার প্রশ্ন আমি এটা রেখেছি তোমাদের জন্য। একটি বাস্তব বস্তু, বাস্তব বস্তু শব্দের অর্থ হচ্ছে মানে একটা রিয়েল অবজেক্ট, ঠিক আছে, মানে অ্যাকচুয়াল যে অবজেক্ট তুমি টাচ করতে পারো তার কথা বলা হচ্ছে। যদি অবতল দর্পণের সামনে রাখা হয় তবে কার্টেশিয়ান চিহ্ন অনুযায়ী বস্তু দূরত্ব কী হবে? ধনাত্মক হবে, ঋণাত্মক হবে, শূন্যতা হবে, সর্বদা ফোকাস দৈর্ঘ্যের সমান হয়, তো এটা তো এগুলো তো অ্যান্সার নয়, ক্লিয়ারলি বুঝতে পারছো, অলওয়েজ ঋণাত্মক হয়, কারণ আমরা জানি লেন্স হোক আর দর্পণ হোক, ঠিক আছে, লেন্স হোক বা দর্পণ, ওপরে আমি লেন্স এঁকেছি, নিচে আমি দর্পণ এঁকেছি দুটো, তো লেন্স আর দর্পণ যাই হোক না কেন, ইউ অলওয়েজ নেগেটিভ হয়, আমরা অলওয়েজ জানি, কারণ ইউকে অলওয়েজ কোথায় বসানো হয়, বাম দিকে বসানো হয়, বা লেন্স দর্পণ বলো তাদের কোথায় বসানো হয়, সামনে বসানো হয়, সামনে শব্দ অর্থ কিন্তু বাম দিক নেওয়া হয়, ঠিক আছে, ইউ অলওয়েজ কী হয়, নেগেটিভ হয়, তো ঋণাত্মক হবে, এটা আমি তোমাদের পড়ানোর সময় বহুবার বলেছি। চলো, 220 ভোল্ট বিভব পার্থক্য একটি 15 ওহম রোধের মধ্য দিয়ে যুক্ত করা হলে তাহলে প্রবাহিত তড়িৎধারার মান কত হবে? ঠিক আছে, তো ক্লিয়ারলি বুঝতে পারছো, ভি ইকুয়াল টু আই আর আমরা পুট করলে অ্যান্সার পেয়ে যাব। ভি এর মান হচ্ছে 220, আই তোমাদের বার করতে বলেছে, রোধ হচ্ছে 15, সো 220 বাই তোমাদের 15, এটা করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। একটু কাটাকুটি করে ছোটো করে নিতে পারো, এটা হবে 3, এটা হবে 4 অ্যান্ড 4, তো 4 বাই তোমাদের 3, তার মানে 3×4=42, ঠিক আছে, তো এইটা আমাদের কারেক্ট আনসার হবে। ক্লিয়ার? এই ওকে, 1 মিনিট, 3×4=42, 42 মানে একটা 20, তার মানে এখানে তোমাদের 14 পয়েন্ট সামথিং যাবে, যেটা রাউন্ড ফিগারে 6 নেওয়া হয়েছে, ঠিক আছে, সরি 7 নেওয়া হয়েছে। দেখো এটাকে যদি কাটাকুটি করি তাহলে 3×4=42 আর 3×4=45, সো 3×4=42 অ্যান্সার হবেই হবে। 42 হলে নিচে 2 নামবে, তার মানে 6, আবার 2 নামবে, তার মানে 6, আবার 2 নামবে, 6 6 6 চলতে থাকবে, এটাকে রাউন্ড ফিগারে কী নেওয়া হয়েছে, 14.7 নেওয়া হয়েছে, 7-এর জন্য একবার আমি চেক করলাম, ঠিক আছে, তো এটাই আমাদের অ্যান্সার হবে, আর কিছু অ্যান্সার হবে না। 44 মানে 14 হবে, 3×4=42। চলো, কিডনি নালিকায় কোন ধরনের টিস্যু পাওয়া যায়? তোমাদের এনসিআরটি ক্লাস 9-এ ঘনকাকার আবরণী কলার ওখানে উল্লেখ আছে, এক্স্যাক্টলি এনসিআরটি ক্লাস 9-এ, আর আমিও পড়ানোর সময় তোমাদের পেটে বহুবার বলেছি যে কিউবয়েডাল এপিথেলিয়াম কিন্তু তোমাদের পাওয়া যায় কিডনি নালিকায় বা বৃক্কীয় নালিকায়, ঠিক আছে, বৃক্কীয় নালিকা, বৃক্কীয় নালিকা, বৃক্কীয় নালিকাতে কিন্তু তোমাদের ঘনকাকার বা কিউবয়েডাল, একে বলা হয় ঘনকাকার, বাংলায় বললে ঘনকাকার বলা হয়, ঠিক আছে, এইটা ইংলিশে আমি বলি একটু পড়ে রাখতে, কিউবয়েডাল দিয়ে দিয়েছে দেখো, গন্ডগোলে পড়ে যাবে, ঘনকাকার এপিথেলিয়াম টিস্যু পাওয়া যায় বা আবরণী কলা পাওয়া যায়, ঠিক আছে, আবরণী কলা, শুধু ঘনকাকার আবরণী কলা এখানেই পাওয়া যায় তা নয়, যদি এনসিআরটি পার্ট একটু পড়ে দিই তাহলে বেটার বুঝতে পারবে। চলো, তাহলে এই অংশটাকে দেখো একবার, বলে দিচ্ছি তোমাদের। দেখো ঘনকাকার আবরণী কলা ঘনকাকৃতির মতো দেখতে, বিক্রিয় নালিকায় আবরণী এবং লালা গ্রন্থির নালিকা আবরণী তৈরি করে এবং এদেরকে যান্ত্রিক সহায়তা প্রদান করে। আবরণী কলার কোষগুলো প্রায়শই আরও বিশেষিত হয়ে গ্রন্থিকোষ তৈরি করে। এই গ্রন্থিকোষগুলো আবরণী তলে বিশেষ পদার্থ ক্ষরণ করতে পারে। কখনো কখনো আবরণী কলার কোষের অংশ ভাঁজ হয়ে বহুকোষী গ্রন্থি তৈরি করে, তাই একে গ্রন্থিময় আবরণী কলা
বা এর ইংলিশ হয় গ্র্যান্ডুলার এপিথেলিয়াম। এর ইংলিশ কী হয়? গ্র্যান্ডুলার, ঠিক আছে, এপিথেলিয়াম। একে গ্র্যান্ডুলার থেলিয়াম, একে গ্র্যান্ডুলার এপিথেলিয়ামও বলা হয়। এটা মনে রাখবে, অনেক সময় প্রশ্ন আসে। কেমন বলা হয়? একে গ্র্যান্ডুলার এপিথেলিয়ামও বলা হয়। চিন্তা নেই, এটা আমি স্ক্রিনশটে তোমাদের অ্যাড করে দেবো, ঠিক আছে। আর এই কলার যে কোষগুলো থাকে না, এই কলার কোষগুলো দেখতে এরকম হয়, ঠিক আছে। এই দেখো নিচে ছবিও দেওয়া রয়েছে, আচ্ছা এটা এইখানেই। এবং এর মাঝখানে কিন্তু তোমাদের কী থাকে? নিউক্লিয়াস অবস্থা থাকে, একটা বড় নিউক্লিয়াস থাকে, মাঝখানে অবস্থান করে। দেখো এখানে কী বলা রয়েছে, দেখো খেয়াল করো। এই দেখো ঘনকাকার, এই দেখো দেখতে পাচ্ছি এই কোষগুলোকে, দেখো একেবারে এঁকেছে তো সেই অদ্ভুতভাবে এঁকেছে। বাট একটা তোমাদের একটু হাইলাইট করে দেখাই, এই দেখো ঘনকাকার বর্ণী করা, দেখতে পাচ্ছ কোষটা এরকম হয় যেরকম আমি তোমাদের এঁকেছিলাম। আর মাঝখানে একটা বড় সড়ো নিউক্লিয়াস থাকে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এই পার্টটা তোমরা একবার পড়ে নিও, আমি পড়ে শুধু তোমরা টাইম নষ্ট করবো না। এখানে তোমাদের লেখা রয়েছে স্তম্ভাকার এপিথেলিয়াম কোথায় আছে, এই পার্টটা পড়ে নিও। আর তোমাদের যে এমসিকিউ পার্ট, সরি এটা হয়তো কেটে গেছে, এদিকে এবার দেখতে পাচ্ছ, এটা আমি লিখেছিলাম ঘনকাকার বর্ণী করা, এই দেখো ভিডিও তো ওদিকে চলে গেছিলো বেশি। আর এই পার্টটা তোমার একটু এনসিইআরটির পার্টটা একটু পড়ে নিও, কেমন? চলো নেক্সট। বলছে পরমাণুর ভর বা অ্যাটমিক মাস বলতে কি বোঝায়? দেখো পরমাণুর ভর বা অ্যাটমিক মাস বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে প্রোটনের মাস এবং নিউট্রনের মাস, ঠিক আছে। প্রোটনের মাস এবং নিউট্রনের মাস, এই দুটোকে আমরা বুঝি। একটি পরমাণুর প্রোটন ও নিউট্রনের মোট ভরকে বোঝায় কিন্তু তোমাদের অ্যাটমিক মাস, ঠিক আছে। ক্লিয়ার হলো? ইয়েস নো বলো। আচ্ছা, তোমাদের এখানে একটা জিনিস বলেছে, সেটা হচ্ছে যে কার্বন 12 এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কখন কাজে লাগে জানো? 1 AMU এর মিনিং বোঝাতে কাজে লাগে। 1 AMU, 1 অ্যাটমিক মাস, যদি AMU ছোটো হাতে লেখা হয়, ঠিক আছে, 1 মিনিট। 1 AMU, 1 AMUকে বোঝাতে ব্যবহার করা হয়। 1 AMU ইকুয়াল টু কী বলা হয়? 1 AMU, 1 AMU লিখে বলতে বোঝায় যে একটি কার্বন 12, কার্বন 12 মানে কি? 6টা প্রোটন আছে আর 6টা নিউট্রন আছে, 6টা প্রোটন এবং 6টা নিউট্রন আছে, এই জন্য একে কার্বন 12 বলা হয়, ঠিক আছে। তো কার্বন 12 পরমাণুর ভরের 1/12 ঠিক আছে। একটি কার্বন 12, পয়েন্ট টু বি নোটেড, একটি কার্বন 12 পরমাণুর ভরের 1/12কে বোঝায় হচ্ছে 1 AMU। এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। 6টা প্রোটন 6টা নিউট্রন থাকে একটা কার্বন 12 পরমাণুতে। কার্বন 12 কেন বলা হয়? 12 হচ্ছে ভর সংখ্যা, ঠিক আছে। কিন্তু এখানে বলে যে পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস কাকে বলা, সেটা হচ্ছে প্রোটনের ভর আর নিউট্রনের ভরকে বোঝায়। তো ফার্স্ট অপশন উইল বি কারেক্ট। চলো, যত শিফট যাচ্ছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেন্স হচ্ছে এটা, ঠিক আছে। মানে তোমাদের দেখলে অসুবিধা হতে পারে অ্যান্সার দিতে। বলছে খাবার অনেকক্ষণ খোলা থাকলে, আগের মানে কালকে থার্ড শিফটের ওপর বেস করে এই প্রশ্নটাকে আমি জিজ্ঞেস করছি, ঠিক আছে। তোমাদের 12ই কালকে ছিল, হ্যাঁ 12ই ডিসেম্বর, ঠিক আছে, থার্ড শিফট। কি বলছে দেখো, বলছে যে খাবার অনেকক্ষণ খোলা থাকলে কেন দুর্গন্ধ সৃষ্টি হয়, ঠিক আছে। এটি কোন ধরনের অক্সিডেশন? দেখো একে বলা হয় র্যান্সিডিটি, চর্বি বা ফ্যাটের অক্সিডেশন হয় এটা, ঠিক আছে। চর্বি বা ফ্যাটের কী হয়? অক্সিডেশন হয়। অক্সিডেশন সবাই জানে, কিন্তু কিসের অক্সিডেশন? চর্বি বা ফ্যাটের অক্সিডেশন হয় মেনলি, ঠিক আছে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। তোমরা অসম্পৃক্ত সম্পৃক্ত ফ্যাটের অক্সিডেশন পড়েছো নির্ঘাত, তো এইটা তোমাদের হয় মেনলি, ঠিক আছে, র্যান্সিডিটি হয়, ঠিক আছে। চলো, এটাও ওয়ান অফ দ্য বেস্ট প্রশ্ন, বৃত্তীয় গতিতে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বৃত্তীয় গতিতে সার্কুলার মোশনে কোন রাশি অপরিবর্তিত থাকে? অ্যান্সার হবে তোমাদের বেগের দিক। কেন? কারণ দেখো, ধরো এই হচ্ছে তোমাদের বৃত্তীয় গতি, একটা বস্তু এখানে আছে, তারপর 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 এখানে আছে, বিভিন্ন পয়েন্টে। তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, ঠিক আছে, সরি বেগের দিক নয়, এটা একটু ভুল হলো বলা, নট বেগের দিক, বেগের মান। এটা বেগ বা বেগের মান হলে বেটার হয়। এটা অ্যান্সার হবে তোমাদের বেগের মান। কী হবে তোমাদের? বেগের মান। বেগের মান কী হয় তোমাদের? অপরিবর্তিত থাকে। বেগের মান কী হয় তোমাদের? অপরিবর্তিত থাকে। ম্যাগনিটিউড অফ, আমি একবার দেখলাম, ঠিক আছে, ম্যাগনিটিউড অফ ভেলোসিটি, ঠিক আছে, ম্যাগনিটিউড অফ ভেলোসিটি অপরিবর্তিত থাকে, এটা মনে রাখবে। কি? ম্যাগনিটিউড অফ ভেলোসিটি অপরিবর্তিত থাকে, ঠিক আছে। ধরো একটা বস্তু আছে,
ধরো সাপোজ একটা বস্তু আছে, এই বস্তুটা এই পয়েন্টে যখন মুখ করে আছে তখন এদিকে মুখ করে আছে, যখন এখানে মুখ করে আছে তখন তার গতি এদিকে, যখন এখানে মুখ করে আছে গতি এদিকে, এইদিকে মুখ করে থাকলে তার গতি এদিকে, এখানে মুখ করে থাকলে তার গতি এদিকে, এদিকে মুখ করে থাকলে তার গতি এদিকে। এবং আমরা জানি সেটা কি বরাবর কাজ করে, স্পর্শক বরাবর কাজ করে, স্পর্শক বরাবর কাজ করবে, ঠিক আছে, স্পর্শক বরাবর বেগের ডাইরেকশন কাজ করে। তো বেগের ডাইরেকশন কখনোই এক থাকে না, অপরিবর্তিত থাকে। কি, বেগের মান অপরিবর্তিত থাকে। তো অ্যান্সার তোমাদের হবে অ্যাকচুয়ালি বেগের মান অপরিবর্তিত থাকে। আর একটা জিনিস ভালো করে দেখো, ত্বরণ ডেফিনেটলি চেঞ্জ হবে। কেন? কারণ বেগ চেঞ্জ হচ্ছে। তখন বেগ কী করে স্যার চেঞ্জ হচ্ছে? বেগের মান তো এক। দেখো আমরা জানি বেগ দুভাবে চেঞ্জ হতে পারে, ভেলোসিটি ক্যান চেঞ্জ ইন টু টাইপস। বেগের মান চেঞ্জ হলেও বেগ চেঞ্জ হবে, বেগের দিক চেঞ্জ হলেও বেগ চেঞ্জ হবে। কারণ বেগ একটা কি, আমরা জানি বেগ একটা ভেক্টর রাশি, আর ভেক্টর রাশির মান আর দিক যাই চেঞ্জ হোক না কেন বেগ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো ত্বরণ ডেফিনেটলি চেঞ্জ হবে। আর বেগ চেঞ্জ হচ্ছে মানে ভরবেগও চেঞ্জ হবে, ডাইরেকশন অফ মোমেন্টাম ডেফিনেটলি চেঞ্জ হবে, কারণ বেগের দিক চেঞ্জ হচ্ছে, সব ডাইরেকশন অফ মোমেন্টাম ডেফিনেটলি চেঞ্জ হবে। সো এই তিনটে অপরিবর্তিত থাকবেই না, এরা অপরিবর্তিত থাকবেই না। কে থাকবে? বেগের মান অপরিবর্তিত থাকবে, বেগও থাকবে না, বেগের মান। অ্যান্সারটা বেগের মান হওয়া উচিত, বেগ হওয়া উচিত নয়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, শঙ্করায়নের প্রধান উদ্দেশ্য কী? দেখো শঙ্করায়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে অধিক ফলন এবং উন্নত গুণজাত সৃষ্টি করা। ধরো এই একটা উদ্ভিদ আছে, ঠিক আছে, যে দুর্দান্ত ফুল দেয় আমার, ঠিক আছে। আর একটা উদ্ভিদ আছে যে দুর্দান্ত ফুল দেয় না, ঠিক আছে, সে জাস্ট একটা ছোট্ট টাইপের একটা কুঁড়ি উৎপন্ন করে। ধরো তাহলে এই দুটো ফুলের মধ্যে, পয়েন্ট টু বি নোটেড, এই দুটো ফুলের মধ্যে আমি যদি শঙ্করায়ন ঘটাই, তাহলে ধরো ভালো ফুল উৎপন্ন হলো এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে তোমার সেটা ফলদায়ী হলো, মানে গুণমানও বাড়লো, আবার অধিক ফলনদায়ী হলো। তাহলে আমি সেটাই নেবো। এটাই হচ্ছে শঙ্করায়নের মূল কারণ। তো কারেক্ট আনসার আমাদের কী হবে? অধিক ফলন এবং উন্নত গুণসম্পন্ন গুণজাত সম্পন্ন উদ্ভিদ তৈরি করাই কিন্তু কি এই শঙ্করায়নের প্রধান উদ্দেশ্য, ঠিক আছে। তো দিস অ্যান্সার বি অপশন উইল বি দ্য কারেক্ট। তোমরা জানো শঙ্করায়ন বিভিন্ন প্রকারের হয়, একই প্রজাতির মধ্যে হতে পারে, ভিন্ন প্রজাতির মধ্যে হতে পারে, বা একই গণের মধ্যে হতে পারে। তোমাদের এনসিইআরটিতে যে তোমাদের খাদ্যের উন্নতি সাধন আছে, ঠিক আছে, খাদ্যের উন্নতি সাধন তোমাদের যে অধ্যায় আছে, এই খাদ্যের উন্নতি সাধন অধ্যায়তে কিন্তু আমি তোমাদের ডিটেলস এটা আলোচনা করেছি। এই কিছুদিন আগেই ভিডিও দিয়েছিলাম, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই ভিডিওটা। এই যে খাদ্য সম্পদের উন্নতি সাধন, প্রত্যেক দিন একটা দুটো করে, ইনফ্যাক্ট কালকেও তোমাদের থার্ড শিফটে প্রশ্ন এসছে, ঠিক আছে। তো আমি তোমাদের বারবার বলবো যে পোলট্রি দিয়ে একটা প্রশ্ন এসেছিলো আর এই প্রশ্নটা এসেছিলো, তো পোলট্রি প্রশ্নটা খুব ইজি ছিল বলে আমি রাখিনি। এই প্রশ্নটা তোমাদের কিন্তু ডেফিনেটলি করে যেও। এছাড়া তোমরা জানো ওখানে পোলট্রি মুরগির বিভিন্ন নাম আছে, অর্থাৎ কোন মুরগি দিয়ে মাংস পাওয়া যায়, কোন মুরগি দিয়ে ডিম পাওয়া যায়, লেয়ার, ব্রয়লার ইত্যাদি ব্যাপারে। লেয়ার দিয়ে ডিম, ব্রয়লার দিয়ে কিন্তু নর্মালি মাংস পাওয়া যায়। তো এর ওপর বেস করে কিন্তু প্রশ্ন আসে। তো এটারও লিঙ্ক আমি তোমাদের ফার্স্ট কমেন্টে দিয়ে রাখছি। দুটো লিঙ্ক আমি তোমাদের বলেছি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, একটা হচ্ছে গতির লিঙ্ক আর দুই হচ্ছে এটা। এই দুটোকে একটু ভালো করে প্লিজ দেখে নাও, তাহলে কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু খুব। ওখানে কিন্তু আমি সমস্ত জিনিস ডাইরেক্ট বুঝিয়েছি, ভালো করে এটা পড়ে নিও। চলো পরেরটায় দেখো, এবার তোমাদের শুরু হলো কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা জানো যে কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের নর্মালি করাই না, বাট এই তোমাদের রেসপেক্টে মানে পরীক্ষা হচ্ছে, সমস্ত হিন্দি চ্যানেলগুলোও পাবলিশ করছে। তো তাদের রেসপেক্টে তারা যখন করছে তখন অনেকে আমাকে রিকোয়েস্ট করলো যে স্যার বাংলা থেকেও করছে না, তো আপনি করুন। তো এটা হচ্ছে মেন কারণ, যে কারণে আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে যে বেসড অন এক্সামিনেশন হয়ে যাচ্ছে তার উপর বেস করে তোমাদের দেওয়া হচ্ছে, ঠিক আছে। এগুলো এক্সপেক্টেড কোশ্চেন্স। তো গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এর রিপোর্ট অনুযায়ী সবথেকে কম শান্তিপূর্ণ দেশ কোনটা? সবথেকে কম, দেখো সবথেকে কম শান্তিপূর্ণ দেশ হচ্ছে তোমাদের রাশিয়া। রাশিয়াকে ধরা হয়েছে এবং এর স্থান হয়েছে 163তম, ঠিক আছে। তো কারেক্ট আনসার উইল বি হিয়ার রাশিয়া, ঠিক আছে। সবথেকে ভালোকে সেটা হচ্ছে আইসল্যান্ড। যে দেশে যত জনসংখ্যা বেশি সে দেশে সম্ভাবনা তো থাকবে। আইসল্যান্ড আর রাশিয়ার জনসংখ্যার মধ্যে পার্থক্য বুঝতে পারছো? আয়ারল্যান্ড, ঠিক আছে, এরা হচ্ছে দুজনেই কিন্তু টপ লেভেলে আছে, মানে অ্যাকচুয়ালি আইসল্যান্ডই টপ লেভেলে আছে, আয়ারল্যান্ডটার পরে আছে, ঠিক আছে। তো এইগুলোকে একটু মনে রেখো, ইম্পর্টেন্ট এগুলো। এগুলো হচ্ছে প্রথম দিককার দেশ, প্রথম, ঠিক আছে। ইন্ডিয়ার স্থান কত? খুবই ক্রুশিয়াল জিনিস এবং ডিপ্রেসিংও বটে। 115তম স্থানে আছে ইন্ডিয়া, ঠিক আছে। ইন্ডিয়া কততম স্থানে আছে? 115তম স্থানে আছে, যেটা ভীষণ যে ভালো তা কিন্তু নয়। চলো নেক্সট পয়েন্টটাতে বলেছে নভেম্বর 2025-এ ছত্তিশগড়ের নয়া রায়পুরে, ঠিক আছে, নিউ রায়পুর, ব্রহ্মা কুমারীদের শান্তি শিখরে উদ্বোধন কে করেন? শান্তি শিখর বলে একটা সম্মেলন হয়েছিল, সেখানে উদ্বোধন নব রায়পুরে কে করেছেন ছত্তিশগড়ের? কারেক্ট অ্যান্সার হবে তোমাদের প্রাইম মিনিস্টার,
প্রধানমন্ত্রী সেখানে গেছিলেন এবং তিনি এই উদ্বোধনটা করেছেন। নেক্সট প্রশ্ন, আমি টোটাল লিস্টটাই তোমাদের রেখে দিয়েছি। দ্রোণাচার্য পুরস্কার কে পেয়েছেন 2025 সালে শুটিং কোচদের জন্য? ঠিক আছে, দ্রোণাচার্য লাইফ টাইম বিভাগে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি 1 মিনিট বলেছে যে হু রিসিভ দ্রোণাচার্য অ্যাওয়ার্ড লাইফ টাইম ক্যাটাগরি ফর ইন দ্য লাইফ টাইম ক্যাটাগরি ফর শুটিং। ঠিক আছে, সেটা হচ্ছে দীপালি দেশপান্ডে। এই যে দীপালি দেশপান্ডে পেয়েছে শুটিংয়ের জন্য, কিন্তু দীপালি দেশপান্ডে তো রেগুলার ক্যাটাগরিতে পেয়েছে, লাইফ টাইমে তো পাইনি। 1 মিনিট একটুখানি আমাকে দেখতে দাও, 1 মিনিট। দেখো 2025 সালে অ্যাকচুয়ালি ব্যাডমিন্টনেই লাইফ টাইম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ঠিক আছে, শুটিংয়ে লাইফ টাইম অ্যাওয়ার্ড আসেনি, আমি যত এখন চেক করলাম আমি। ঠিক আছে, সো একটা কাজ করছি, এটাকে আমি তোমাদের তুলে দিচ্ছি। ঠিক আছে, তো প্রশ্নটা এটাই এসেছিলো হয়তো, লাইফ টাইম ক্যাটাগরিতে নয়, এটা রেগুলার ক্যাটাগরিতে। ঠিক আছে, তো এখানে তোমরা রেগুলার ক্যাটাগরি করে নিও। ঠিক আছে, এটা রেগুলার হবে, রেগুলার বিভাগে এখানেও তোমাদের হবে রেগুলার। ঠিক আছে, তো রেগুলার ক্যাটাগরিতে শুটিংয়ে কে পেয়েছে? দীপালি দেশপান্ডে। এটা আমি একবার চেক করলাম, বাট আমি পেলাম না। তো এই নামগুলোকে একবার মনে রাখবেন, এটাই টোটাল লিস্ট। ঠিক আছে, কারণ ফার্দার চেক করা দরকার। তো দীপালি দেশপান্ডে ইনি শুটিংয়ের জন্য রেগুলারে পেয়েছেন। আরমান্ডো আগ্নেলো কোলাকো। ঠিক আছে, আই এম নট এ ফ্যান অফ ফুটবল, সো আই এম ক্রিকেটার অ্যাকচুয়ালি। তো এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ইনি। আচ্ছা, এটা কার জন্য দেওয়া হয়, কিসের জন্য দেওয়া হয়, এটা একটুখানি বলে দিই তোমাদের, মনে রাখো। এটা হচ্ছে প্রমিনেন্ট যারা কোচ আছেন, ঠিক আছে, তাদেরকে দেওয়া হয়। কত টাকা দেওয়া হয়? 15 লাখ টাকা দেওয়া হয়। কে দেন এটা? প্রেসিডেন্ট দেন, কারণ এর ওপর বেস করেও কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, 15 লাখ টাকা দেওয়া হয়, কোচদের দেওয়া হয় বাই প্রেসিডেন্ট। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে সুভাষ রানা, প্যারাশুটার। ঠিক আছে, ইনি রেগুলার ক্যাটাগরিতে পেয়েছেন। সন্দীপ সাংওয়ান, ইনি হচ্ছেন হকিতে পেয়েছেন। এবং এস মুরলীধরন, ইনি ব্যাডমিন্টনে, ইনি লাইফ টাইমে পেয়েছেন। ঠিক আছে, এনারটা মনে রাখবে, লাইফ টাইম যদি বলে তাহলে এনারটাই হবে, কিন্তু ব্যাডমিন্টনে, শুটিংয়ে নয়। চলো পরের প্রশ্ন দেখো, বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এদের দ্বারা কর্তৃক যে সিপিআই ইন্ডেক্স 2024 প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী ভারতের স্থান কত? দেখো 2024-এর এটা 2025-এ প্রকাশিত হয় বেসিক্যালি, এবং এতে ভারতের যে স্থান আছে, ভারতের কী বলেছে, স্কোর কত? হ্যাঁ, স্কোর হচ্ছে তোমাদের 38। এখানে একটু মিস্টেক ছিল বলে আমি ঠিক করে দিয়েছি, স্কোর 38। ঠিক আছে, এবং ভারত দাঁড়িয়ে আছে কিন্তু 96তমতে। 180টা দেশের মধ্যে ভারত 96তমতে কিন্তু দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, সবথেকে হায়েস্ট যে স্কোর করেছে সেটা হচ্ছে ডেনমার্ক। ডেনমার্ক কিন্তু হায়েস্ট স্কোর করেছে। তারপর তোমাদের ফিনল্যান্ড, সিঙ্গাপুর এরা আছে, বাট ডেনমার্ক হচ্ছে ফার্স্ট পজিশনে আছে। ফার্স্ট মানে ভালো পজিশনে আছে। করাপশান এখানে কম, সব থেকে কম করাপশান কোথায়? ডেনমার্কে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞেস করেছিল তোমাদের, ডেনমার্কের তোমাদের স্কোর কত? সেটা হচ্ছে 90, স্কোর হচ্ছে 90। পজিশান ফার্স্ট, স্কোর হচ্ছে তোমাদের 90। 100-র মধ্যে কত স্কোর করেছে? 90। আর ভারত 100-র মধ্যে 38 স্কোর করেছে। ঠিক আছে, সব থেকে খারাপ কার অবস্থা? দক্ষিণ সুদান। ঠিক আছে, দক্ষিণ সুদানের অবস্থা সব থেকে খারাপ, সব থেকে নিচে আছে, সব থেকে খারাপ পজিশান কার? সুদান। ওকে, এটা একটু মনে রেখো, প্রশ্ন আসতে পারে, এবং প্রত্যেকটা শিফটে বেসিক্যালি জিজ্ঞাসা করা হচ্ছে। চলো পরের প্রশ্ন, 2025 সালের মায়ানমার ভূমিকম্পের প্রতিক্রিয়ায় ভারত কোন অপারেশন চালু করেছিল? অ্যান্সার হবে তোমাদের অপারেশন ব্রহ্মা। তো মনে রাখবে, ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, 2025-এ যে ভূমিকম্প হয়েছিল মায়ানমারে, তার জন্য ভারত যেভাবে সাহায্য করেছিল সেটাকে নাম হয় অপারেশন ব্রহ্মা। মায়ানমারের যে অন্য নাম সেটা হচ্ছে ব্রহ্মদেশ, তার রেসপেক্টেই এই নামকরণ অপারেশন ব্রহ্মা। ঠিক আছে, সেই জন্য তোমাদের মনে থাকার কথা, এটা মনে থেকে যাবে আশা করি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো, সম্প্রতি সামাজিক উন্নয়নের জন্য দ্বিতীয় বিশ্ব শীর্ষ সম্মেলন অর্থাৎ সোশ্যাল ডেভেলপমেন্ট 2025 রিসেন্টলি কোথায় হেল্ড হয়েছে? অ্যান্সার হবে তোমাদের দোহা, কাতারে কিন্তু এটা হেল্ড হয়েছে। ঠিক আছে, এখানে যিনি মানে করেছেন, মানে তিনি তোমাদের গেছেন, তিনি হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী। ঠিক আছে, কেন্দ্রীয় মন্ত্রী, উনি এই ফিল্ডের মন্ত্রী, এবং উনি ওখানে গিয়েছিলেন। ওনার যে নাম সেটা হচ্ছে মনসুখ
মান্ডভিয়া, ঠিক আছে, যতদূর আমার মনে পড়ছে মনসুখ মান্ডভিয়া, ঠিক আছে এনার নাম। ইনি কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ভারতের তরফ থেকে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? একটু মনে রেখো কী করা যাবে, পড়তে হবে একটুখানি, বারবার পড়লে মনে থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো মা বাবা জ্যাঠা জেঠি কেউ থাকে না, সুতরাং অনন্ত অসীম, সুতরাং যতটা পড়বে ততটা মনে থাকবে, আর রিভিশন দেওয়াটা ইম্পর্ট্যান্ট। চলো পরের প্রশ্ন বলছে 2025 সালে কোন প্যারা ক্রীড়াবিদ, ঠিক আছে, প্যারা অ্যাথলেটস কি পেয়েছেন অনার্ড উইথ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার? একে খেলরত্ন পুরস্কারও বলা যায় 2025-এ, ঠিক আছে। অ্যাকচুয়ালি 2024-এরটা 2025-এ দেওয়া হয়, সেই রেসপেক্টে এখানে 2024 শব্দটা বলা রয়েছে। তো মনে রাখবে প্রবীণ কুমার, উনি প্যারা অ্যাথলেট, উনি কিন্তু পেয়েছেন হচ্ছে এই পুরস্কার, ঠিক আছে। এখানে নাম আমি করে দিয়েছি, দেখো প্রবীণ কুমার প্যারা অ্যাথলেট। আচ্ছা গোকুশ ইনি যেটা পেয়েছেন তিনি হচ্ছে ইনি চেজ অর্থাৎ দাবাতে পেয়েছেন, ঠিক আছে, চেস লেখা নিয়ে আমি বলে দিচ্ছি চেজ। হরমিতপ্রীত সিং ইনি হকিতে পেয়েছেন, মনু বাকার ইনি হচ্ছেন শুটিংয়ে পেয়েছেন। তো এটার নামটা মনে রাখবে, এই লিস্ট তোমাদের আমি এখানে দিয়ে দিয়েছি। নেক্সট প্রশ্ন তোমাদের, লোরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস যে ব্রেক থ্রু অফ দ্য ইয়ার কে পেয়েছেন 2025-এ? এই যে তোমাদের লোরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড প্রত্যেকটা শিফটে মোটামুটি কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে, সো এই অ্যাওয়ার্ডটাকে নিয়ে একটু ভালো করে দেখে রাখো, যদিও নাম মনে রাখা খুব চাপের ব্যাপার। অ্যান্সার তোমাদের হবে লেমাইন এমএল, ঠিক আছে, এটা তোমাদের অ্যান্সার হবে। ইনি ব্রেক থ্রু অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছে। এটা বিশাল লম্বা একখানা লিস্ট আছে, গুগলে চেক করো লোরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড 2025 বলে, তুমি প্রচুর লিস্ট এরকম পেয়ে যাবে, ঠিক আছে। সেই লিস্টগুলোকে ধরে মুখস্থ করো, আমি আগের দিনও তোমাদের লিস্ট দিয়ে দিয়েছিলাম, আজকে আর রাখিনি, ঠিক আছে। নেক্সট আমার যারা ভিডিও দেখে, যারা পিডিএফ ডাউনলোড করে আমার অ্যাপ থেকে, বা অ্যাপে তো নেই, যারা টেলিগ্রামে আছো তাদের জন্য, সবার জন্য পিডিএফ রয়েছে, তোমরা টেলিগ্রাম জয়েন করে পিডিএফ নিতে পারো, ঠিক আছে। টেলিগ্রামের যে লিঙ্ক আছে সেটা তোমাদের নিচে দেখো, তোমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তোমাদের যে ডেসক্রিপশন বক্স আছে, দুটো জায়গা ফলো করবে, একটা হচ্ছে ফার্স্ট কমেন্ট ফলো করবে, প্রথম যে কমেন্ট আছে পিন করা, প্রথম পিন কমেন্ট যেটা আছে, প্রথম পিন করা যে কমেন্ট থাকে পিন, সেটাকে তোমরা ফলো করবে। আর না হলে এই ভিডিওর যে ডেসক্রিপশান থাকে না, সেই ডেসক্রিপশানটাকে ফলো করতে হয়, ওখানে তোমাদের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো সব দেওয়া থাকে, ঠিক আছে। তো আমাদের এখানে অ্যান্সার কী হবে? লেমাইন ইমেল। চলো পরের প্রশ্ন, কেন্দ্রীয় বাজেটে 2025-26 অনুযায়ী শিক্ষার জন্য ভারতীয় ভাষার বই ডিজিটাল করার লক্ষ্য নিয়ে কোন প্রকল্পটি চালু হয়েছে? অ্যান্সার হবে তোমাদের ভারতীয় ভাষা পুস্তক স্কিম, ভারতীয় ভাষা পুস্তক স্কিম, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, মে 2025-এ আইএনএস শারদা, ঠিক আছে, এটা একটা তোমাদের নেভির যে জাহাজ আছে সেইটা, তো কোন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ HADR, ঠিক আছে, হিউম্যান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিপ্রাইভিং এরিয়ায় যে ত্রাণ তৈরি করা সেইটা মহড়ায় অংশগ্রহণ করেছিল, ঠিক আছে। পুরো কথা হচ্ছে দেখো লেখা রয়েছে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ, HDR এর পুরো কথা অনেক সময় পড়ে, ঠিক আছে, HARD, HADR এর পুরো কথা কি? হিউম্যানিটেরিয়ান মানে হচ্ছে মানবিক, অ্যাসিস্ট্যান্ট মানে সহায়তা, ডিজাস্টার মানে হচ্ছে দুর্যোগ, রিলিফ মানে হচ্ছে ত্রাণ, তো HADR এর পুরো কথা পড়ে, তাতে অংশগ্রহণ করেছিল। তো কোন দেশের সঙ্গে এই ব্যাপারটা হয়েছে? সেটা হচ্ছে মালদ্বীপের সঙ্গে এই ব্যাপারটা হয়েছে, ইন্ডিয়া এবং মালদ্বীপ, ঠিক আছে, ইন্ডিয়া মালদ্বীপ, এই যে ব্যাপারটা মহড়া, এটা ইন্ডিয়া মালদ্বীপের মধ্যে হয়েছে। বলছে জ্যোতিবা ফুলে, মহাত্মা জ্যোতিবা ফুলে ওনার জন্ম জয়ন্তী কবে পালিত হয়? ঠিক আছে, ওনার জন্মজয়ন্তী পালিত হয় 11ই এপ্রিলে কিন্তু, ঠিক আছে। মহিলাদের শিক্ষার ক্ষেত্রে এনার একটা বিশাল অবদান আছে, মহিলা শিক্ষা, ওম্যান এডুকেশন, ভারতে মহিলা শিক্ষা ব্যবস্থায় এনার একটা বিশাল বড় কিন্তু অবদান আছে, ঠিক আছে। এনার যে পত্নী অর্থাৎ সাবিত্রীবাই জ্যোতিবা ফুলে, এনার জন্মদিন হচ্ছে 3রা জ্যান, এই 3রা জানুয়ারিতে কিন্তু মহিলা শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়, এটা মনে রাখবে, মহিলা শিক্ষা দিবস হিসাবে কিন্তু এই দিনটাকে কিন্তু পালন করা হয়, ঠিক আছে, ইম্পর্টেন্ট। এবং ওনার জন্মদিন কবে? 11ই এপ্রিল, ঠিক আছে। চলো, প্রথম বালিকা বিদ্যালয় উনি স্থাপন করেছিলেন সারা ভারতে। পরের প্রশ্ন, জওহরলাল নেহরু স্টেডিয়াম নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্রথম ফিট ইন্ডিয়া কার্নিভাল 2025-এর উদ্বোধন কে করলেন? কেন্দ্রীয় মন্ত্রী, যার নাম একটু আগে করেছিলাম, ডক্টর মনসুখ মান্ডেভিয়া। এইটা আমাদের কারেক্ট আনসার হবে, ইনি একজন সেন্ট্রাল মিনিস্টার, কেন্দ্রীয় মন্ত্রী, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে? মনসুখ মান্ডেভিয়া। চলো আচ্ছা, একটা ছোট্ট জিনিস এই উপলক্ষে একটু বলে দিই, এটা কিসের জন্য করা হয়, সেটা হচ্ছে তোমাদের
যে আমাদের যে ব্যক্তিগত জীবন লাইফস্টাইল, সেই লাইফস্টাইলকে ইমপ্রুভ করার জন্য, ঠিক আছে, টু ইমপ্রুভ লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস, লাইফস্টাইল, আমাদের এক্সারসাইজ, ঠিক আছে, এবং ফিটনেস, সোজা কথা বলতে লাইফস্টাইলস অ্যান্ড লাইফস্টাইলস রিলেটেড যে ফিটনেস, আমরা কি খাচ্ছি সেটাকে আরও ভালো করে, যাতে দেখো আমাদের খাদ্যের মধ্যে কিন্তু সমস্ত রোগ, তার যে সুস্থতা, সেটা কিন্তু নির্ভর করে আমাদের খাদ্যের ওপর আর আমাদের লাইফস্টাইলের ওপর। ভালো খাবার খেলে যদি লাইফস্টাইল পালন ভালো না করি, তাহলে কিন্তু আমরা রোগগ্রস্ত হয়ে পড়বই। আর যদি আমরা ভালো খাদ্য না খাই, লাইফস্টাইল ভালো পালন করি, তাও আমরা রোগগ্রস্ত হয়ে পড়বো। ওই জন্য কিন্তু মনে রাখবে, ধনীদেরও কিন্তু রোগ হয়, যেমন গরিবের রোগ হয়, তেমন কিন্তু ধনীদেরও কিন্তু রোগ হয়। রোগ কিন্তু বাপকেও ছাড়ে না, ঠিক আছে। সেই জন্য গণ্ডগোল হচ্ছে যেটা, সেটা বলতে চাইছি, সেটা হচ্ছে লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর্নিং মানি ইজ ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট, তার সঙ্গে লাইফস্টাইল ইম্পর্ট্যান্ট। তুমি যে আয় করছো তার 90% তুমি যখন বয়স হবে তখন দেখবে তার হিসেব করে একবার দেখবে, তুমি যদি জোড়ো, তুমি দেখবে তার 90% খরচ হচ্ছে তোমার রোগের পিছনে, ঠিক আছে। তো মানুষ শরীর মানেই রোগ, তো রোগগ্রস্ত যদি তুমি হয়ে পড়ো, তাহলে তোমার সমস্ত জীবনে সব বেরিয়ে যায়। ওই জন্য রোগকে সুস্থ রাখতে গেলে লাইফস্টাইল ইম্পর্টেন্ট। এটার উপরে বেস করেই এই ফিটনেস ইন্ডিয়া কার্নিভাল করা হয়। এখানে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া উনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন, ঠিক আছে। এটা হয়েছে কবে সেটা একটু বলি। এটা তোমাদের মার্চ মাসে 16 মার্চ থেকে এইটা তোমাদের হয়েছিল, ঠিক আছে। 16 মার্চ থেকে এটা চালু হয়েছিল এইটা, ঠিক আছে। চলো, আইসিসি এর পুরো কথা কি? আইসিসি এর পুরো কথা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। কোথায় আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল? এই যে কোথায় অবস্থান করে, সেটা হচ্ছে ইউএইতে এর হেডকোয়ার্টার অবস্থান করছে। ইউই কোথায়? দুবাইতে, ঠিক আছে। অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটসের যে দুবাই আছে, সেখানে এর হেডকোয়ার্টার HQ, অর্থাৎ এর হেডকোয়ার্টার অবস্থান করছে, ঠিক আছে। আর বিসিসিআই বলে একটা আছে আমাদের ভারতের, ঠিক আছে, বিসিসিআই। এটা হচ্ছে এর পুরো কথা হচ্ছে কাউন্সিল ফর ক্রিকেট ইন্ডিয়া, ঠিক আছে, ইন ইন্ডিয়া, বোর্ড অফ কাউন্সিল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, মনে রাখো এটা, এর ফুল ফর্মও পড়তে পারে। চলো, পরের প্রশ্ন, প্রাগ মাস্টার 2025-এ দাবা শিরোপা কে পেয়েছেন? চেস টাইটেল কার জেতা? তিনি হচ্ছেন অরবিন্দ চিদাম্বরম, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রাগ মাস্টার এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? প্রাগে অনুষ্ঠিত হয়েছে। প্রাগ একটা দেশের নাম। এটা চেক প্রজাতন্ত্রে অবস্থান করছে, চেক প্রজাতন্ত্রে অবস্থান করছে প্রাগ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন তোমাদের বলছে যে সিমলিপাল, ঠিক আছে, এই যে টাইগার রিজার্ভ, যেটা হচ্ছে ভারতের 107তম জাতীয় উদ্যান, ন্যাশনাল তোমাদের রিজার্ভ, ঠিক আছে, ন্যাশনাল পার্ক হিসাবে তোমাদের ঘোষণা হয়েছে। এই যে জাতীয় উদ্যান, এটা তোমাদের কোথায় অবস্থান করছে? তো আমরা জানি এটা সিমলিপাল অবস্থান করছে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায়। অনেক সময় প্রশ্ন আসে কোন জেলায়, তো ময়ূরভঞ্জ জেলা, প্রশ্ন কিন্তু এসছে অলরেডি, আমি কিন্তু ফালতু কথা বলছি না, ময়ূরভঞ্জ জেলা বলে কিন্তু এসছে। এছাড়া মনে রাখবে যে 58তম যে টাইগার রিজার্ভ, যেটা রিসেন্ট ঘোষণা হয়েছে টাইগার রিজার্ভ, ঠিক আছে, এটা হচ্ছে মাধব ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এই মাধব ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থান করছে, মধ্যপ্রদেশ। তো মনে রাখবে, এগুলো দিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আসছে। চলো, পরেরটা বলেছে যে তোমাদের থার্ড ইন্ডিয়ান কাউন্সিল, ঠিক আছে, তৃতীয় ইন্ডিয়া এবং তোমাদের সেন্ট্রাল এশিয়া, ঠিক আছে, ইন্ডিয়া এবং সেন্ট্রাল এশিয়াতে যে সিকিউরিটি কাউন্সিল হয়েছে, সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? সেটা অনুষ্ঠিত হয়েছে তোমাদের বিশকেকে, যেটা কিনা কিরগিজ প্রজাতন্ত্রের একটা দেশ। বিশকেক তোমাদের কিরগিজ যে রিপাবলিক, তার যে তোমাদের অ্যাকচুয়ালি এটা তোমাদের হচ্ছে আমার যতদূর মনে পড়ছে, এটা হচ্ছে তোমাদের ওর ক্যাপিটাল, অর্থাৎ রাজধানী। সেখানে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছে বিশকেকে, ঠিক আছে। চলো, পরের প্রশ্ন, সেটা হচ্ছে যে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার কাকে দেওয়া হয়েছে? মিশেল ব্যাসলেটকে দেওয়া হয়েছে, ঠিক আছে, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার। এটা সোনিয়া গান্ধী নিজে উনি হ্যান্ডওভার করেন। তো ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার মিশেল ব্যাসলেটকে দেওয়া হয়েছে। কালকে যদি প্রশ্ন আসে যে ইনি কে, ইনি হচ্ছেন চিলির রাষ্ট্রপতি, এটা মনে রাখবে, ইনি হচ্ছেন কে? চিলির রাষ্ট্রপতি, তবে প্রাক্তন রাষ্ট্রপতি, ঠিক আছে, প্রাক্তন রাষ্ট্রপতি।
দেখো আমার যেটা মনে হয় সায়েন্সের থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ালেই ভালো হয়। কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানো কিন্তু ভীষণ সোজা, সত্যি কথা বলতে। যদিও তোমাদের উপর বার্ডেন ডেফিনেটলি, পড়ানোটা খুব ইজি। কারণ আমি দেখতে পাচ্ছি কোয়েশ্চেন অ্যান্সারিং করো, স্টুডেন্টদেরকে ভালো করে বুঝিয়ে দাও, বলে দাও, ব্যাস খতম। কিন্তু সায়েন্সের ক্ষেত্রে আমি দেখেছি যতই বোঝাই না কেন স্টুডেন্টরা বুঝতে চায় না, কারণ স্টুডেন্টরা জানে যে ওটাকে বুঝতে হয়, এটা কি মেমোরাইজ করার পার্ট, ঠিক আছে? তো আমি 2017-18 একবার দুবার কারেন্ট অ্যাফেয়ার্স পড়িয়েছি। আমার প্রাক্তন যে চ্যানেল ছিল তাতে, সেটা এখন নেই আর, নষ্ট হয়ে গেছিলো, সেই চ্যানেলটা ডিলিট হয়ে গেছিলো, ঠিক আছে? 702টো ভিডিও ছিল এবং 87,000 তোমার ওখানে ইয়ে ছিল, 87 কি 97 আমার মনে নেই, অনেক পুরনো ঘটনা। তোমার তখন ওখানে সাবস্ক্রাইবার ছিল, ঠিক আছে? যাই হোক, তো টাইগার ক্ল, তো সামরিক মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে টাইগার ক্ল হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু ভারতীয় বায়ুসেনা এবং আমেরিকান বায়ুসেনার মধ্যে হয়। দ্য অ্যান্সার উইল বি মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে? এটা এটা কিন্তু বেসিক্যালি বায়ুসেনা হলেও, মেনলি বায়ুসেনা, তবে এটা কিন্তু সবাই, অল সেনারা কিন্তু এখানে কিন্তু অংশগ্রহণ করতে পারে, শুধুমাত্র বায়ুসেনা নয়, বাট মেনলি বায়ুসেনার মধ্যে হয়, যেটাকে ভারতীয় বায়ুসেনাকে কী বলা হয় জানো? গরুদা বলা হয়, ঠিক আছে? গরুদা। আচ্ছা, আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোথায় হয়েছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট এডিশন, এটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম হচ্ছে, ফার্স্ট এডিশন এটা, এবং এটা হয়েছে তোমার চাঁদিনগর উত্তরপ্রদেশ, ঠিক আছে? চাঁদিনগর উত্তরপ্রদেশ। মানে এই জায়গায় কী আছে, স্টুডেন্টদেরকে বোঝানোর ব্যাপার থাকে না, স্টুডেন্টরাও জানে এগুলোকে মুখস্থ করতে হয়, কিন্তু সায়েন্সে বুঝিয়ে বুঝিয়ে পারা যায় না, ঠিক আছে? সো সায়েন্স পড়ার থেকে আমি দেখতে পাচ্ছি এটা পড়ানো অনেক ইজি, ঠিক আছে? যাই হোক, চাঁদিনগর উত্তরপ্রদেশে হয়েছে, এক নম্বর কথা, ফার্স্ট এডিশন, এবং গরুদা অল তোমাদের সেনারা অংশগ্রহণ করতে পারে। যদিও এটা মেনলি তোমাদের এয়ার, অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম, ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম এবং আমেরিকান এয়ার সিস্টেম, মানে এয়ার সেনাদের মধ্যে, বায়ু সেনাদের মধ্যে এটা হয়। চলো, বিশ্ব পরিবেশ দিবস 2025 কবে পালিত হয়? খুবই কমন কোশ্চেন, আমরা এটা খুব জানি যে 5ই জুন। আচ্ছা, 5টা তো ঢেকে দিলাম, 5ই জুন তোমাদের হয়, গেল এটা। নেক্সট হচ্ছে এবারে থিম কে ছিল, এটা ইম্পর্টেন্ট, কারণ এটা নিয়ে কোশ্চেন আসতে পারে। বিট প্লাস্টিক পলিউশন, ঠিক আছে? বিট, এক মিনিট, প্লাস্টিক পলিউশন, ঠিক আছে? বিট প্লাস্টিক পলিউশন, এটাই তোমাদের থিম ছিল এবারে, মনে রেখো। চলো, 2025 ফেব্রুয়ারিতে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হলেন? রেখা গুপ্তা। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ খুবই অনেক দেখেছি আমি, অনেক স্টেটের পরীক্ষাতে এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স। পরের প্রশ্ন, টেকসই উন্নয়ন প্রতিবেদন 2025, মানে SDR এর ফুল ফর্ম যেটা তোমরা দেখতে পাচ্ছ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2025, হোয়াট ওয়াজ ইন্ডিয়াস ওভারঅল স্কোর, ঠিক আছে? দেখো, ইন্ডিয়ার যে ওভারঅল স্কোর হয়েছে সেটা কিন্তু তোমাদের 99 হয়েছে, এক মিনিট, স্কোর বলেছে, সরি, 67 হয়েছে স্কোর। আর অবস্থান করছে কোটায়? ইন্ডিয়া 99তে অবস্থান করছে। 167টা দেশের মধ্যে ইন্ডিয়া কিন্তু 99তমতে গিয়ে অবস্থান করছে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে আশা করি। হায়েস্ট স্কোর কার হয়েছে? হায়েস্ট, অর্থাৎ ফার্স্ট কে হয়েছে? প্রথমেই কে আছে? সেটা হচ্ছে ফিনল্যান্ড। যদি এটা দিয়ে প্রশ্ন আসে তো এটা দিয়ে প্রশ্ন আসতে পারে, তো ফিনল্যান্ড তোমাদের এখানে অ্যান্সার হবে যদি বলা হায়েস্ট কান্ট্রি কে, ঠিক আছে? চলো নেক্সট, পরের প্রশ্ন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। আইপিএলের 2025 ব্যাপারে, যদিও সবাই মোটামুটি ম্যাচ ট্যাচ দেখো আর জানো, তবুও আমি বলবো আইপিএল 2025 ব্যাপারে কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, কে ম্যান অফ দ্য ডে হয়েছে, কে ম্যান অফ দ্য উইকেট হয়েছে, প্রত্যেকটা জিনিস তোমাকে কিন্তু জেনে রাখতে হবে, কারণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেকগুলো এক্সট্রা বললাম ইচ্ছা করে। যাই হোক, আইপিএল 2025 কোন দল, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রথম আইপিএল ইতিহাসে 150টি ম্যাচ জয় করেছে? অ্যান্সার হবে তোমাদের মুম্বাই ইন্ডিয়ান্স, ঠিক আছে? অ্যান্সার হবে কি তোমাদের মুম্বাই ইন্ডিয়ান্স। লখনৌয়ের যে টিম আছে তার এগেনস্টে খেলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এবারে কিন্তু জিত পেয়েছে। তো অ্যান্সার তোমাদের কী হবে এখানে? মুম্বাই ইন্ডিয়ান্স। এটা তোমাদের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তোমরা চেষ্টা করো মোটামুটি যতটা সম্ভব কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কভার করার, ঠিক আছে? যদিও ডেফিনেটলি একটু টাফ হয়, সব জিনিসকে কভার করে তাকে আনা এ করা, এগুলোকে একটু ডেফিনেটলি টাফ হয়। যেমন একটা প্রশ্ন তোমাদের পড়েছিল ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিকে, ঠিক আছে? ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিকে, সরি প্যারা অলিম্পিকে, নট অ্যাথলেটিক, ওয়ার্ল্ড প্যারা অলিম্পিকে তোমাদের ইন্ডিয়ান হয়ে সোনা জিতেছে কে, ঠিক আছে? কে সোনা জিতেছে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এসেছিল। গোল্ড কে জিতেছে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিকে, ইন্ডিয়ার কে গোল্ড জিতেছে?
একটা জিনিস মনে রাখবে যে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স, এটা প্যারা তোমাদের অ্যাথলেটিক্স অলিম্পিক অ্যাকচুয়ালি, এটা কিন্তু তোমাদের ইন্ডিয়াতেই এবারে খেলা হয়েছে, ঠিক আছে? এবং ইন্ডিয়াতে কোথায় খেলা হয়েছে? দিল্লিতে খেলা হয়েছে। এই জন্য এটা ইম্পর্টেন্ট খুব। এর লিস্ট আমি নেক্সট পেজে তোমাদের দিচ্ছি, দেখো ভালো করে। এই হচ্ছে লিস্ট, তুমি দেখতে পাচ্ছ ইন্ডিয়ান গোল্ড মেডেলিস্ট অ্যাট 2025 ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ। এরা হচ্ছে গোল্ড জিতেছে, ঠিক আছে? এছাড়াও ব্রোঞ্জ জিতেছে অনেকেই আছে, অনেক মেডেলই ইন্ডিয়ান এবারে পেয়েছে। তো শৈলেশ কুমার এ মেন হাই জাম্পে পেয়েছে, নিশাদ কুমার এও মেন হাই জাম্পে পেয়েছে, সিমরান শর্মা এ ওমেন্স 100 মিটার T12 পেয়েছে। তারপর সুমিত অ্যান্টিল, ইনি হচ্ছেন মেন্স জুবিলিন, এনার নাম দিয়ে প্রশ্ন অলরেডি এসছে। রিঙ্কু হুদা, এনার নাম দিয়ে এখনও প্রশ্ন আসেনি, আসতে পারে। সন্দীপ সঞ্জয় সাঙ্গার, ইনি হচ্ছেন জুবিলিন থ্রোতে পেয়েছেন। তো এই নামগুলো ইম্পর্টেন্ট, এই নামগুলো যতটা সম্ভব মনে রেখো, যেগুলো পড়ছে সেগুলো অন্তত মনে রাখো, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স আজকের জন্য ছিল। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর পেড কোর্স তোমাদের এই মাসের শেষের দিকে বা জানুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে আসবে, ঠিক আছে? যারা চাইছো তারা নিতে পারো। 1 নম্বর কথা, সায়েন্স এবং ম্যাথ এই দুটোরই নর্মালি আমরা রাখি। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যদি চাও আমি করাবো, তার জন্য আমাকে অন্য একজনকে সাহায্য নিতে হবে, কারণ আমি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতে পারবো না, মানে চালু রাখতে পারবো না, কারণ পসিবল নয়। সত্যি কথা বলতে ম্যাথ আর সায়েন্সের বারেন নেওয়ার পর কারেন্ট অ্যাফেয়ার্স করানো রিয়েলি ইম্পসিবল। ভালো করে করাতে গেলে এ লেভেলে করে তো যে কোনো সাবজেক্টই পড়িয়ে দেওয়া যায়, সেটা আমি পারবো না, পসিবল নয়, ঠিক আছে? থ্যাংক ইউ। পিডিএফ তোমাদের টেলিগ্রামে আর আমাদের যে পেড গ্রুপ আছে তাতেও দেওয়া হবে, এবং আমাদের যে ফ্রি গ্রুপ আছে তাতেও দেওয়া হবে, কারণ এটা খুব বড় ক্লাস হয়েছে। ওকে, থ্যাংক ইউ।